5টা আমাদের যেটা বাইন্ডিংস আছে ক্লাস, মানে লিমিটেশন, সেই জন্য 5টা ক্লাসের মধ্যে শেষ করতে হয়েছে। কিন্তু আরো ডিটেলসে গেলে আসলে এটা আরো অনেক সময় আহ, লাগা উচিত, কারণ সেখানে অনেক কমপ্লেক্স কিছু ছিল। তো আমি আমার আহ, যে এই রিসোর্সটা সেটা আমি যতটুকু সম্ভব ডিটেলসে করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য। আপনারা যদি পড়েন আমি আশা করি বুঝতে পারবেন। আর যদি কখনো প্রবলেম হয় কিছু বুঝতে, আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি সেটা আহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ফ্রি টাইমে। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরেকটা অ্যাক্ট, আইন। সেটা হচ্ছে দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। তো এইটা আমার আমার যেটা মনে হয় যে এটা কন্ট্রাক্ট অ্যাক্টের থেকে কম কমপ্লেক্স। মানে সব আইনের মধ্যেই মারপ্যাচ আছে, কিন্তু এটা কন্ট্রাক্ট অ্যাক্টের মতো, মানে ওইটার মধ্যে যেন অনেক কিছু ছিল, অনেক হিসাব নিকাশ, অনেক কিছু ছিল, কিন্তু এটাতে আসলে অতটা কমপ্লেক্সিটি নাই, অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। এটা আমার যেটা মনে হয়, আমি যখন নিজে পড়তাম তখনও আমার মনে হতো, যখন আপনাদেরকে মানে পড়াচ্ছি তখনও আমার সেটাই মনে হচ্ছে। তো এখন এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মূল কথা হচ্ছে যে আমরা এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা আসলে কি, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা আসলে কি বা কাকে বলা হয় সেটা আমরা জানবো অবশ্যই। তো আপনারা ইনিশিয়ালি জেনে রাখেন যে আমরা যে চেক আমরা ব্যবহার করি, চেকের কাজটা করে, ক্যাশ চেক বলেন, অ্যাকাউন্ট পে চেক বলেন, আহ, এইটা হচ্ছে ওয়ান অফ দা মেইন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস। তো আপনারা, আমি যেটা করতাম যখন আমি পড়তাম এই আইনটা, তখন আমি মানে এটার মধ্যে তো অনেক কমপ্লেক্সিটি বা নিয়ম নীতি আছে। তো আমি যেটা করতাম কি, যে যেহেতু চেক আমাদের জন্য একটা কমন একটা ইনস্ট্রুমেন্ট, আমরা কিন্তু সবাই চেক ব্যবহার করি, মানে কোনো না কোনো কাজে কোনো না কোনো ভাবে সবাই কিন্তু চেকের কাজটা কিন্তু জানি মোটামুটি। তো আমি যেটা করতাম, এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা পড়ার সময় আমি এই সেই চেকের কনসেপ্টটা মাথায় রেখে আমি পড়তাম, কারণ চেক হচ্ছে আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে কাজে লাগে। আর এর সাথে আরো দুইটা ইনস্ট্রুমেন্ট আসবে, একটা হচ্ছে প্রমিসরি নোট আর একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তো সেই দুইটাও চেকের মতনই, কিন্তু একটু কাজ আলাদা। তো তারপরও আমি যেটা করতাম, এটার যে খুঁটিনাটি বিষয়গুলো বোঝার জন্য, চেকে কি হয়, চেকে কখন ক্যাশ চেক হয়, কখন অ্যাকাউন্ট পে হয়, কখন মানে ফেলিওর হয়, ব্যালেন্স না থাকলে কি হয়, অর্থাৎ চেক ডিজো না হলে কি হয়, চেককে সামনে রেখে আমি হচ্ছে পড়ার চেষ্টা করতাম। দেখতাম যে অনেক কিছু সহজ লাগতো, কারণ প্রমিসরি নোট আর বিল অফ এক্সচেঞ্জ আমাদের দেশে আসলে খুব বেশি ব্যবহৃত হয় না। এক্সপোর্ট ইম্পোর্ট যারা করে করে থাকেন তাদের জন্য হয় আর কি, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে কাজ করেন বা করবেন, তাদের জন্য হচ্ছে এই বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসরি নোট এগুলা হচ্ছে একটু মানে প্রচলিত, কিন্তু চেকের মতো এই দুটা কিন্তু বাংলাদেশে প্রচলিত না। আচ্ছা, এখন দামাদামি করা, তো কিন্তু ব্যাপারটা এখানেই যে দামাদামি করা, নেগোসিয়েশন মানে দামাদামি করা হলো, এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের মূল কথা হচ্ছে এখানে দামাদামি শব্দই আসবে না। তাহলে কি আসবে? তাহলে হচ্ছে দামাদামি করা ছাড়া বা কোনো কন্ডিশন ছাড়াই হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা একজন অন্যজনকে দিতে পারে, এবং তার এগেনস্টে কিছু কনসিডারেশন, ওই যে কন্ট্রাক্ট একটা পড়েছিলাম যে কিছু টাকা পয়সার ব্যাপার থাকে, পেমেন্ট করা, পরিশোধ করা, এইগুলো যখন আসবে তখনই আমরা সেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলি। তো এখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে নেগোশিয়েবল ব্যাপারটা, এইটার মানে হচ্ছে দামাদামি করা না, এটা মানে হচ্ছে হস্তান্তর করা। তো আহ এখানে নেগোশিয়েবল মানে হচ্ছে হস্তান্তরযোগ্য, এখানে দামাদামি যোগ্য কিন্তু না। তো এখানে দামাদামি যোগ্য না, এবং তারপরে দামাদামি শব্দটা না থেকেও এখানে আছে, কারণ এই যে হস্তান্তরযোগ্য বা ট্রান্সফারেবিলিটি বা নেগোশিয়েবিলিটি, এইটার মধ্যে দামাদামি বিষয়টা কখনই আসবে না, মানে এটা হচ্ছে আনকন্ডিশনাল। তো আমরা যদি এমন একটা ডকুমেন্টস দেখি যে সেই ডকুমেন্টস এর মধ্য দিয়ে যে ডকুমেন্টসটা বানাচ্ছে সে আরেকজনকে কিছু টাকা দেওয়ার কথা, কিছু পরিশোধ করার কথা, কিছু পেমেন্ট করার কথা বলছে সেই ডকুমেন্টস এর মধ্যে আনকন্ডিশনালি, সেই
ডকুমেন্টসটাকে আমরা বলবো হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো এখন আমরা যখন চেক নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আসবে যে, বা সামনে আসবে যে এখানে এই যে আপনারা বলতে পারেন যে যে অ্যাকাউন্ট পে চেক হয়, যে স্পেসিফিক কাউকে ছাড়া দেওয়া যাবে না, তো সেটা কি এক ধরনের কন্ডিশন না? তো আপনারা মনে রাখবেন যে এই যে চেকে যে আমরা অ্যাকাউন্ট পে করে থাকি বা প্রমিসারি নোট আমরা সামনে আসবো যে বাই দা অর্ডার অফ, মানে ওনাকেই দিতে হবে, এইটা কিন্তু কোনো কন্ডিশনের মধ্যে পড়ে না। এটা এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের নেচার, যে তাকে দিতে হবে, তাকে ছাড়া দেওয়া যাবে না, এইটা কিন্তু কোনো কন্ডিশন না। এটা কিন্তু ইনস্ট্রুমেন্টের একটা ইনহেরিট নেচার। কন্ডিশন বলতে হতো যে ওইটা দিলে এইটা দিতে হবে, ওইটা না দিলে এটা দেওয়া যাবে না, ওই জায়গায় গেলে এটা পাওয়া যাবে, এই রকম যদি ব্যাপার কথাবার্তা থাকে তখন সেটা কন্ডিশনাল হয়ে যায়। কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই টাইপের কোনো কন্ডিশন কিন্তু এখানে অ্যারাইজ করে না, বা এখানে কিন্তু এটা কোনো কন্ডিশন কিন্তু এখানে থাকে না। আচ্ছা, তো যে আমি বললাম যে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের সাধারণত দুইটা কন্ডিশন থাকে, যে এইটা মানে এমন একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট যদি কোনো ব্রিচ হয়, কোনো এটার এগেনস্টে কোনো যদি সমস্যা হয়, তাহলে সেই ইনস্ট্রুমেন্টের যে মালিক, মানে যাকে ইনস্ট্রুমেন্টটা দেওয়া হয়েছে, বা ওই রিলেটেড পার্টির যে কেউ কিন্তু আইনের আশ্রয় নিতে পারবে, মানে মামলা করতে পারবে অপোজিশনের এগেনস্টে। আর এখানে আলটিমেটলি এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে একটা টাকাই কাউকে না কাউকে দেওয়া হয়। এখানে একটা টাকার ব্যাপার থাকে, ক্যাশের ব্যাপার থাকে। তো এখানে আহ এখানে আসলে যে ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কথা বলেন না কেন, প্রত্যেকটা ফাইনাল আউটপুট হচ্ছে একটা ক্যাশ বা একটা টাকা। তো এই দুইটা কন্ডিশন হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের অন্যতম প্রধান দুইটা শর্ত। আচ্ছা, আমি এখানে মানে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, আর আমার যে রিসোর্সটা আমি প্রিপেয়ার করেছি সেখানে আরো ডিটেলসে লেখার চেষ্টা করেছি এবং দেওয়ার চেষ্টা করেছি। তো আমার ডিসকাশনটা শুনতে শুনতে আপনারা যদি মানে ডিসকাশনটা শোনেন এবং পরে যদি নিজেরা পড়েন, দেখবেন যে আহ, আমি কিছু এক্সট্রা কিছু স্লাইড এখানে রেখেছি যাতে আরো ডিটেলসে বোঝা যায়। তো কিন্তু প্রত্যেকটার মানে কনসেপ্ট কিন্তু একই। মানে আমি রিলেটেড যে এক্সট্রা স্লাইড গুলো রেখেছি একটা টপিকের, তো সেটার আমরা যেটা আলোচনা করছি প্রত্যেকটার কনসেপ্ট একই, শুধু একটু বেশি এক্সপ্লেনেশন থাকবে, একটু বেশি কথাবার্তা থাকতে পারে, আপনারা পড়লে বুঝতে পারবেন। এবং যেটা করবেন সেটা হচ্ছে আমার এটা প্রিন্ট করবেন বা সফট কপি যেটাই থাকুক না কেন, এটার সাথে আপনারা ম্যানুয়ালটা রাখবেন, দুইটাকে পাশাপাশি রেখে যদি পড়েন আমার মনে হয় যে আপনাদের পড়াটা সার্থক হবে। যদি একটু মানে আমরা ওইটাই করতাম যে আমরা ক্লাসে যখন যারা দিতেন তাদের রিসোর্সটা, তার সাথে আমরা ম্যানুয়ালটাকে সাথে রেখে আমরা দুইটা মিলিয়ে আমরা পড়ার চেষ্টা করি। আচ্ছা, তো এই যে আমি যেমন এখানে প্রথমেই বলে দিচ্ছি যে নেগোসিয়েশন মানে কি। নেগোসিয়েশন মানে আমরা ওই যে দামাদামি করা সেটা না, নেগোসিয়েশন মানে হচ্ছে হস্তান্তর বা ট্রান্সফারেবিলিটি। তো এই ব্যাপারটাই হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মানে অন্যতম প্রধান ক্যারেক্টারিস্টিক্স। আর একটা মানে আমরা পরে আরো আসবো যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে কি কি পার্টি থাকতে পারে। তো এখানে একটা অন্যতম প্রধান পার্টি হচ্ছে হোল্ডার। এই পার্টির কথা আপনারা যারা পড়েছেন বা পড়বেন এটা অবশ্যই মানে জেনেছেন। তো হোল্ডার বলতে আপনারা মনে রাখবেন যে হোল্ডার কাকে বলে, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে। হোল্ডার দুইজন হতে পারে, একজন হচ্ছে পেই, মানে আমরা পরে আসবো যে পেই মানে হচ্ছে যাকে কিছুটা পেমেন্ট করা হবে, সে নিজেও হোল্ডার হতে পারে। কারণ ধরেন এই যে বিআরআর চেক মানে হচ্ছে যে আহ, আমি ধরেন বাই ক্যাশ লিখে দিলাম, বাই বিআরআর লিখে আমি একজনকে একটা চেক দিলাম। তো সে কি করবে, যার হাতে চেকটা থাকবে সেই কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা তুলতে পারবে। তো সেই তখন ওই চেকের হোল্ডার, সেই কিন্তু সেই চেকের পেই, মানে তাকেই কিন্তু টাকাটা দেওয়া হয়েছে। আবার আরেক রকম হতে পারে যে হোল্ডার হচ্ছে সে পেই না, মানে তাকে টাকাটা দেওয়া হবে না, বরং তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আরেকজনকে টাকাটা দিতে। তো আরেকজনকে যখন টাকাটা দিতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিন্তু ওই প্রমিসারি নোট বা চেকের কপি বা ইনস্ট্রুমেন্টটা তার হাতে আছে বলে সে কিন্তু হোল্ডার। তো হোল্ডার কিন্তু অরিজিনাল পেই হতে পারে, আবার হচ্ছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাউকে বিয়ারও কিছু হতে একটা টাকা দেওয়ার, সেও কিন্তু হোল্ডার হতে পারে। কেউ কি কিছু বললেন? বললাম বিয়ারেরও হতে। রাইট, হ্যাঁ আমি সেটাই বললাম যে হ্যাঁ, যে বিয়ারার
সেই পেই, সেই হোল্ডার, মানে তার কাছেই যে সেই হোল্ড করতেছে ইনস্ট্রুমেন্টটা, সেই হিসেবে সে হোল্ডার, প্লাস হচ্ছে সে পেই, যে তাকেই টাকাটা দেওয়া হবে বা সেই টাকাটা প্রাপ্য। আর বিয়ারার না হয়েও যদি হচ্ছে এমন হয় যে এখানে পরের স্লাইডে একটা এক্সাম্পল আছে যে আহ ধরেন আপনারা একটা ব্যাংকে গেলেন, তো ব্যাংকে গিয়ে আহ, ধরেন আপনার একটা ব্যাংকে আপনি একজনকে হচ্ছে অ্যাকাউন্ট পে একটা চেক দিবেন আর কি, মানে একজন অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিবেন। তো এখন কি হলো, আপনারা হচ্ছে সেই চেকটা নিয়ে ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে বললেন যে ওনার এখানে যে অ্যাকাউন্টটা লেখা, নাম লেখা আছে, তার অ্যাকাউন্টে এটা জমা করে দিন। তো এখন হোল্ডারকে, এই ক্ষেত্রে হোল্ডার কিন্তু ব্যাংক, কারণ ব্যাংক হচ্ছে ওই পজিশনে ওই ইনস্ট্রুমেন্টটা হোল্ড করছে, মানে তার হাতে আছে, কিন্তু সে কিন্তু পেই না, মানে ব্যাংক কিন্তু নিজের টাকা পাবে না, সে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য একজনকে টাকা দিতে। তো হোল্ডার সে নিজেও টাকা পাওয়ার যোগ্য হতে পারে, আবার অন্য কাউকে টাকা দেওয়ারও কিন্তু যোগ্য হতে পারে। তো সেই জন্য হোল্ডার ব্যাপারটা একটু মানে কনফিউশন তৈরি করে মাঝে মাঝে, সেই জন্য আপনারা মনে রাখবেন যে যে টাকা পাবে সেও হোল্ডার হতে পারবে, বা যাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অন্য একজনকে টাকা দিতে সেও হোল্ডার হতে পারে। আচ্ছা, এই যে বলতে বলতে পার্টি চলে আসছে পেই, পেই, মানে আপনারা মনে রাখবেন যে যেসব এই এই যে এই টার্মস গুলার পিছনে হচ্ছে ই থাকে, ডাবল ই থাকে, ট্রান্সফারি, পেই। তো এরা হচ্ছে কাকে দেওয়া হচ্ছে, কাকে ট্রান্সফার করা হচ্ছে, সেই পার্টি বোঝায়। আর যখন ও আর থাকবে, ট্রান্সফারর, পেয়ার, পেয়র, বা হচ্ছে ড্রয়ার, মানে ইআর বা ওআর যখন থাকবে তখন সে হচ্ছে দিচ্ছে, মানে ইআর বা ওআর যখন থাকে তখন সে দিচ্ছে, আর ডাবল ই থাকলে সে হচ্ছে নিচ্ছে। এটা হচ্ছে মনে রাখবেন। তো এইভাবে মনে রাখলে মানে এগুলা বুঝতে একটু সুবিধা হবে, কারণ অনেক টাইপের সিমিলার ওয়ার্ড থাকে, ট্রান্সফারর, ড্রয়ার, পেয়ার, এরকম থাকে, আবার ট্রান্সফারি, ড্রয়ি, পেই, এরকম কাছাকাছি কিছু ওয়ার্ড থাকে, তো সবগুলার মিনিং বা কনসেপ্ট কিন্তু একই। তো পেই মানে হচ্ছে যে একটা প্রমিসারি নোট দিয়ে, সরি একটা বিল, একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যদি আমি কাউকে টাকা দেওয়ার কথা বলি, যে আলটিমেটলি টাকাটা পাবে বা টাকাটা পাওয়ার অধিকার আছে, সেই হচ্ছে সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পেই। তো সেটা যে কোনো ভাবে হতে পারে, সেটা হচ্ছে ওই বিয়ারার হতে পারে, মানে চেকের কথা যে আমি যেটা বললাম যে আপনারা সবসময় চেকের কনসেপ্টটা মাথায় রাখবেন। যে ধরেন আমি হচ্ছে বিয়ারার লিখে বাই বাই ক্যাশ লিখে আমি একজনকে একটা চেক দিয়ে দিলাম, তো সে কিন্তু সেটার পেই হয়ে গেল, কারণ আমি তাকেই টাকাটা দিয়েছি। আর আহ, আমি যদি হচ্ছে অ্যাকাউন্ট পে লিখে দিই, একটা অ্যাকাউন্ট পে সিল দিয়ে একটা অ্যাকাউন্ট পে সাইন দিয়ে দিই, মানে একটা স্ট্যাম্প দিয়ে দিই, আর হচ্ছে কার অ্যাকাউন্টে টাকা যাবে তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিই, তখন সেই যার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলাম এবং যার অ্যাকাউন্ট নাম্বারটা মানে নামটা লিখে দিলাম, সে হচ্ছে সেখানকার পেই, অর্থাৎ পেই হচ্ছে আলটিমেটলি যে টাকাটা, যাকে আমি টাকাটা আমি দিয়েছি সে হচ্ছে পেই। আচ্ছা, আর হোল্ডার, হোল্ডার আমি তো অলরেডি মানে আলোচনা করেছি যে হোল্ডার অরিজিনাল পেইও হতে পারে, আবার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাউকে টাকাটা দেওয়া, তাকেও কিন্তু হোল্ডার বলা যায়। আর আরেকটা টার্মস আপনার এখানে খুব প্রচলিত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স। এটা হচ্ছে হোল্ডারের সাথে সাথে চলে আসে। তো হোল্ডার ইন ডিউ কোর্স এই ব্যাপারটা তখনই আসছে, কারণ ধরেন আহ একটা বিয়ারের চেক বা একটা ক্যাশ চেক আমি হচ্ছে কাউকে দেওয়ার জন্য রেডি করলাম, সেটা আমি হারিয়ে ফেললাম, তো রাস্তায় পড়ে গেল আমার পকেট থেকে, তো পড়ে গিয়ে কি হলো, একজন মানে খুঁজে পেলো সেই চেকটা। এখন সেই চেক কিন্তু সে যদি ব্যাংকে নিয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু ক্যাশ করে নিতে পারবে বা টাকা টাকা মানে নিয়ে নিতে পারবে। এখানে ব্যাংকের কিছু মানে বলা যাবে না, যদি হচ্ছে আমি না মানে আমি হচ্ছে ব্যাংকের কাছে সেই চেক নাম্বারটা ক্যান্সেল করে দিই, যে ইনস্ট্রাকশন দিয়ে দিই যে আপনার যদি এই ব্যাংক মানে কোনো ব্যাংকে কেউ এটা নিয়ে আসে তাহলে এই চেকটা যেন অনার করা না হয়, এরকম একটা ইনস্ট্রাকশন যদি না দেই, তাহলে কি হবে, তাহলে কিন্তু সেই চেকটা যে নিয়ে যাবে ব্যাংকে সে কিন্তু টাকাটা ক্যাশ করে নিতে পারবে। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু আহ, যে চেকটা পেলো সে কিন্তু মানে থিওরি অনুযায়ী কিন্তু তাকে হোল্ডার আমরা বলছি, কিন্তু সে কিন্তু অরিজিনাল হোল্ডার না, কারণ সে কিন্তু এটা চুরি করেছে বা এটা কিন্তু লিগাল হোল্ডার না। তো হোল্ডার ইন ডিউ কোর্স মানে হচ্ছে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের লিগাল হোল্ডার, মানে অ্যাকচুয়ালি যার ওই ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকার কথা এবং অ্যাকচুয়ালি টাকাটা যার পাওয়ার কথা, সেই হচ্ছে লিগাল হোল্ডার। এবং লিগাল হোল্ডারকে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ভাষায় বলা হয়
হোল্ডার ইন ডিউ কোর্স। এই ডিউ কোর্স মানে হচ্ছে যে একটা লিগালিটি ব্যাপার আছে, আর যদি আনডিউ কোর্স হতো তখন এটা মানে এটা ইলিগাল ব্যাপার, যে আমি চুরি করা একটা চেক খুঁজে পেলাম, সেটা নিয়ে আমি ক্যাশ করতে চলে গেলাম। আচ্ছা, নেগোসিয়েশন মানে ওই যে ট্রান্সফারের কথা যে বললাম, যে হস্তান্তর করা। তো হস্তান্তর করা কিভাবে হতে পারে, মানে হস্তান্তর করার উদ্দেশ্যটা কি? হস্তান্তর করার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা প্রমিসরি নোট বা একটা বিল অফ এক্সচেঞ্জ বা একটা চেক আমি কাউকে দিলাম। আহ যখন আমি কাউকে দেই তখন আমি মানে প্রমিস করলাম, বা হচ্ছে আমি একটা আমার একটা বাইন্ডিং চলে আসলো যে আমি যাকেই ইনস্ট্রুমেন্টটা ইস্যু করছি বা যাকে দিচ্ছি তাকে আমি একটা টাকা দেওয়ার জন্য কিন্তু এটা ইস্যু করছি। তো এখন এই যে হস্তান্তর করা বা এটা ট্রান্সফার করা বা নেগোসিয়েশন করা, এটা কয় ভাবে হতে পারে? এটা হচ্ছে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে নেগোসিয়েশন বাই ডেলিভারি, একটা হচ্ছে নেগোসিয়েশন বাই ইন্ডোর্সমেন্ট। আচ্ছা, এই দুই রকম ভাবে হতে পারে। এখন ওই যে আবার যেটা বললাম যে সবসময় চেকের বিষয়টা মাথায় রাখবেন। নেগোসিয়েশন বাই ডেলিভারি মানে হচ্ছে যে নর্মাল বিআরআর চেক বা ক্যাশ চেক আমরা কি করি, আমরা হচ্ছে একটা বাই ক্যাশ বা বিআরআর লিখে কাউকে যদি চেক একটা 20,000 টাকা অ্যামাউন্ট লিখে সাইন করে দিয়ে দিই, তাহলে কি হলো, তাহলে কিন্তু এটা হস্তান্তর হয়ে গেল আমার কাছ থেকে। যার টাকা পাওয়ার কথা তার কাছে, সে কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিতে পারে। খুব সিম্পল ভাবে আমি হচ্ছে এটা নেগোসিয়েশন করে ফেললাম, হস্তান্তর করে ফেললাম, ট্রান্সফার করে ফেললাম বাই ডেলিভারি। জাস্ট আমি একজনকে আরেকজনের মানে একটা চেক আরেকজনকে ডেলিভারি দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে খুব সিম্পল যে নেগোসিয়েশন বাই ডেলিভারি। তো এখানে আহ, খুবই মানে নর্মাল একটা বিষয়, এখানে কোনো কমপ্লেক্সিটি নেই। যে নেগোসিয়েশনটা বা যে হস্তান্তরটা বা যে ট্রান্সফারটা একদম শুধুমাত্র ডেলিভারির মাধ্যমে হচ্ছে, জাস্ট হাত বদলের মাধ্যমে হচ্ছে, সেটাকেই বলা হয় নেগোসিয়েশন বাই ডেলিভারি। আচ্ছা, এখানে আহ, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন অ্যাপ্লিকেবিলিটি মানে হচ্ছে যে এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল। সাধারণত এটা ওই বিআরআর ইনস্ট্রুমেন্ট গুলোতে অ্যাপ্লিকেবল, যে যে কেউ নিয়ে গেলে টাকা তুলতে পারবে, এই টাইপের ইনস্ট্রুমেন্টই হচ্ছে এটা অ্যাপ্লিকেবল, এই নেগোসিয়েশন বাই ডেলিভারি। ট্রান্সফার অফ ওনারশিপ মানে হচ্ছে এটার মানে আমি যদি আমার সাইন করে একটা চেক একজনকে দিয়ে দিই মানে ক্যাশ চেক, তখন কিন্তু সে ওই চেকের ওনার হয়ে গেল। তাকে কিন্তু সেই চেকের ওনার হওয়া বা সেই চেকের থেকে টাকা তোলার জন্য ফার্দার কোনো ওনারশিপ ক্লেম করতে হবে না, বা ফার্দার কাউকে প্রমাণ করতে হবে না যে আমি এই চেকের ওনার। এটি কিন্তু কাউকে প্রমাণ করতে হবে না। আর সে চুরি করলেও সে ওই টাকাটা পেতে পারে, সে চুরি মানে যদি লিগালি পায় তাও সে ওইটার ওনার। মানে এখানে ওই বিআরআর বা ক্যাশ চেকে বা ডেলিভারির মাধ্যমে নেগোসিয়েশন হলে সেখানে ফার্দার ওনারশিপ ক্লেম করার কোনো বিষয় এখানে থাকবে না। আচ্ছা, এখানে যে হচ্ছে ট্রান্সফারার, এই যে ট্রান্সফারার মানে হচ্ছে যে চেকটা দিচ্ছে তার কি লাইবিলিটি থাকবে? আসলে তার লাইবিলিটি এখানে খুবই লিমিটেড। কারণ আমি যদি একজনকে 50,000 টাকা চেক দিই, বিআরআর চেক বা ক্যাশ চেক দিয়ে দিই, আমার লাইবিলিটি কিন্তু সেখানেই শেষ। এখন সে ওই চেকটা হচ্ছে আরেকজনকে দিল, সেটা দিতেই পারে, সেটা তার মানে ইচ্ছা, সে ওইটা নিয়ে কি করবে সেটা তার ইচ্ছা। তো সে ওই চেকটা নিয়ে তাকে মানে আরেকজনকে দিল, সে কি করলো সেটা দিয়ে মানে ওই চেকের টাকা তুলে সে কিছু ইলিগাল কাজ করলো। তো এখন 3 নম্বর ব্যক্তি গিয়ে ওই টাকা ওই চেক দিয়ে টাকা তুলে ইলিগাল কাজ করছে, এইটা তো ওই প্রথম ব্যক্তির আসলে লাইবিলিটির মধ্যে পড়ে না। তো পড়বে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে 1 নম্বর ব্যক্তি যে আসলে চেকটা ইস্যু করেছে সে এই ডিফেক্ট বা ইলিগাল ব্যাপার সম্পর্কে তার নলেজ থাকবে না। আর যদি সে জেনে শুনে হচ্ছে এই কাজটা করে, যে আমি একজনকে দিচ্ছি সে আবার আরেকজনকে দেবে এই ধরেন মাদকদ্রব্য কেনার জন্য, তো তখন কিন্তু তার নলেজে আছে, এবং কোনোভাবে যদি প্রমাণ করা যায় যে এখানে যে ইলিগাল ব্যাপারটা জড়িত তার সাথে ওই প্রথম ব্যক্তিও জড়িত বা প্রথম ব্যক্তির নলেজে ছিল, তখন কিন্তু তার একটা লায়াবিলিটি এখানে চলে আসে। আর ডিস্টিংশন ফর ইন্ডোর্সমেন্ট মানে হচ্ছে, আমি এই যে পরের স্লাইডে যাব, যে নেগোসিয়েশন বাই ইন্ডোর্সমেন্ট যেটা হয় মানে হচ্ছে এই ডেলিভারি নেগোসিয়েশন বাই ডেলিভারির সময় এখানে আহ, এই মানে এখানে এন্ডোর্সমেন্ট বলতে যেটা বোঝানো হয় যে সাইন করে দেওয়া, সাইন করা বলতে এখানে স্পেসিফাই করে দেওয়া। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে স্পেসিফাই করে দেওয়া, যে পে টু সি, পে টু মিস্টার অমুক। তো এখানে এখানে আসলে ওভাবে কোনো স্পেসিফিক এন্ডোর্সমেন্ট করা হয় না। আর কোনো হচ্ছে এখানে কোনো সেভাবে স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয় না।
তো যেখানে স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয় সেখানে কিন্তু একটা মানে লায়াবিলিটি ক্রিয়েট হয়, যে কারণ আমি স্পেসিফাই করে দিচ্ছি তাকে যে তাকেই এই টাকাটা দেওয়া হোক, এবং সে যদি এখানে কোনো অকারেন্স ঘটে তখন কিন্তু একটা লাইবিলিটি চলে আসে। কিন্তু এই নেগোসিয়েশন বাই ডেলিভারিতে, যেটা এই আগের পয়েন্টে বললাম, যে এখানে এই এন্ডোর্সমেন্টের মতো অত স্ট্রিক্ট লাইবিলিটি নাই, যদি না যে এটা ইস্যু করতেছে তার উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ইলিগাল কাজকর্ম হয়ে থাকে। আচ্ছা, এই যে এক্সাম্পল যেটা আমি অলরেডি বলছি, যে এটা নেগোসিয়েশন বাই ডেলিভারির সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে বিআরআর চেক। তো এই বিআরআর চেক মানে আমি যদি কাউকে দিয়ে দিই তখনই সেটা নেগোসিয়েশন বাই ডেলিভারি হয়ে গেল। আবার হচ্ছে ধরেন আহ, আহ, আমি যাকে টাকাটা পেমেন্ট করব সে আসতে পারলো না চেকটা নিতে, তো সে হচ্ছে একজন তার এজেন্টকে পাঠালো। তো আমি কি করলাম, আমি তার এজেন্টকে বললাম যে আমি এই চেকটা তোমাকে দিচ্ছি, তুমি এটা তার হয়ে অ্যাকসেপ্ট করো এবং তাকে যার অ্যাকচুয়ালি পাওয়ার কথা তাকে দিয়ে দাও। এইভাবে কিন্তু নেগোসিয়েশন নেগোসিয়েশন বাই ডেলিভারি কিন্তু হয়ে যায়। অর্থাৎ জাস্ট হস্তান্তর করলেই, সেটা লিগালি হস্তান্তর করলেই সেটা কিন্তু নেগোসিয়েশন বাই ডেলিভারি হয়ে যায়। খুবই সিম্পল এটা, এখানে তেমন কোনো কমপ্লেক্সিটি নাই। আচ্ছা, তো আর আরেকটা যে ক্যারেক্টারিস্টিক্স বা আরেকটা যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, বা একটা যে টাইপ নেগোসিয়েশনে, সেটা হচ্ছে নেগোসিয়েশন বাই এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে স্বাক্ষর করা বা সাইন করা বা অ্যাটাস্টেড করা। তো এইটার মানে হচ্ছে যে আমি যখন কাউকে একটা চেক বলেন বা একটা প্রমিসারি নোট বলেন, একটা বিল অফ এক্সচেঞ্জ বলেন। তো আচ্ছা, আমি এই তিনটা কনসেপ্ট যখন পরে আসবে, তারপরে আমি যেহেতু প্রথমেই আসতে আমি একটু সংক্ষেপে বলে নিই। প্রমিসারি নোট হচ্ছে, প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর চেক, তিনটাই হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তিনটার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, প্রমিসারি নোট মানে হচ্ছে যে ধরেন আপনি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছেন 6 মাসের 6 মাসের জন্য। তো আপনি হচ্ছে একটা 300 টাকা স্ট্যাম্পে বা একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে। তো সেই ফরম্যাটে আপনি লিখলেন যে আমি এত টাকা ধার নিয়েছিলাম 6 মাসের জন্য, 6 মাস পরে আমি এই এত টাকা এত ইন্টারেস্ট সহ আপনাকে ফেরত দেব। তো এই মানে একটা ডকুমেন্টস আমি বানিয়ে দিলাম। এই ডকুমেন্টসটা ওনার কাছে নিয়ে যাবেন, ওনার কাছে নিলে আপনি এই টাকাটা পেয়ে যাবেন। তো এই টাইপের একটা ইনস্ট্রাকশন, যখন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি ইনস্ট্রাকশন বলতে একটা আহ, ডকুমেন্ট যখন দেই একজনকে, যার কাছ থেকে আমি লোন নিয়েছি, সেই লোনের রিপেমেন্ট রিপেমেন্ট হিসেবে বা রিপেমেন্টের ওটা দেখালে যে রিপে করবে এরকম একটা ব্যাপার হিসেবে যখন আমি কাউকে এরকম একটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করি, তখনই সেটাকে বলা হয় প্রমিসারি নোট। যে আমি তাকে প্রমিস করছি যে আমি তোমার কাছ থেকে যে টাকাটা নিয়েছি সেটা এতদিন পর এত পার্সেন্ট রেটে এত টাকা ফেরত দেব, এবং তুমি হচ্ছে এই সময়ের পর ওই ওনার কাছে গেলে সে তোমাকে এই টাকাটা দিয়ে দেবে। তো এই টাইপের একটা ইনস্ট্রুমেন্ট বা এই সমস্ত কথাবার্তা লিখে যখন একটা ইনস্ট্রুমেন্ট আমি কাউকে ইস্যু করি, তখন সেটা হয়ে যায় প্রমিসারি নোট। আচ্ছা, আর বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট মেইনলি হচ্ছে এই যে ডেটের জন্য, লোন ডেট বা ধার নেওয়া এসব কারণে হচ্ছে ব্যবহার করা হয়, সেই ধার পরিশোধের জন্য, রিপেমেন্ট অফ ডেটের জন্য সাধারণত প্রমিসারি নোটটা ইউজ করা হয়। বিল অফ এক্সচেঞ্জ সাধারণত ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রমিসারি নোটের সাথে বিল অফ এক্সচেঞ্জ সিমিলার, একই জিনিস, এটার মাধ্যমে কোনো কিছু পেমেন্ট করার ইনস্ট্রাকশন দেওয়া হয়। কিন্তু প্রমিসারি নোটের সাথে বিল অফ এক্সচেঞ্জের পার্থক্য হচ্ছে পার্টি, প্রমিসারি নোটে দুইটা পার্টি থাকে। একজন পার্টি হচ্ছে এটা ইস্যু করে, আরেকজন পার্টি হচ্ছে সেই টাকাটা তুলে নেয়। এখানে মাঝখানে কোনো পার্টি থাকে না। আর বিল অফ এক্সচেঞ্জে এখানে কিন্তু তিনটা পার্টি থাকে। একজন হচ্ছে এটা ইস্যু করে, প্রিপেয়ার করে, আরেকজনকে হচ্ছে ইনস্ট্রাকশন দেয় পেমেন্ট করতে, আরেকজন হচ্ছে টাকাটা পায়। তো বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আমি একটা ইনস্ট্রুমেন্ট প্রিপেয়ার করে বা ইস্যু করে একজনকে নির্দেশনা দিলাম যে তুমি এতদিন পর ওই ওনাকে এই টাকাটা পরিশোধ করবা। এই ক্যারেক্টারিস্টিক্স যে ইনস্ট্রুমেন্টের, সেইটাকে বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আর চেক তো আপনারা সবাই জানেন, চেক হচ্ছে এটা কাউকে কোনো টাকা দেওয়া, সেটা কোনো পেমেন্টের জন্য হতে পারে, সেটা অন্য কোনো টাকা দেওয়ার যে কোনো উদ্দেশ্যে টাকা দেওয়ার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়।
সেটা ওই বিআরআর হতে পারে, অ্যাকাউন্ট পে হতে পারে, সেটাই হচ্ছে চেক। তো আপনারা যখন এই পরবর্তীতে আসবে, আমি আগে হচ্ছে কনসেপ্টটা একটু মানে এটা একটু ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিলাম যে এই তিনটার মধ্যে আসলে কি পার্থক্য। কারণ যখন নেগোসিয়েশন এইসব কমন কনসেপ্ট গুলো আসবে, তখন আসলে তিনটাকে মাথায় রেখে আমাদের করতে হয়। আচ্ছা, তো নেগোসিয়েশন বা এন্ডোর্সমেন্ট যেটা আমরা বলছিলাম আর কি, সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে আপনার মনে রাখবেন যে সাইন করা, স্বাক্ষর করা, স্বাক্ষর করে স্পেসিফাই করে দেওয়া যে একটা টাকা বা এই টাকাটা কাকে দিতে হবে। সেই কাকে দিতে হবে এটা যদি আমি স্পেসিফাই করে দিই, তখনই সেটা হয়ে যায় নেগোসিয়েশন বাই এন্ডোর্সমেন্ট। এইটা বিআরআর বা ক্যাশের মতো এতটা সহজ না যে যে কেউ ব্যাংকে নিলে বা যে কারো কাছ থেকে নিলে সে টাকাটা দিয়ে দেবে, এতটা সহজ কিন্তু ব্যাপারটা না, এখানে অনেক কমপ্লেক্সিটি আছে। আচ্ছা, তো এখন এন্ডোর্সমেন্ট আমি যেটা বললাম যে এটা একটা সাইন করে দাও আর কি, সেটা ইনস্ট্রুমেন্টের পিছনেও হতে পারে, সামনেও হতে পারে, বা আলাদা একটা শিটও হতে পারে যে তার সাথে অ্যাটাচমেন্ট করে দিল এখানে ওই সাইন করে বা স্পেসিফাই করে, সেটা হতে পারে। ডেলিভারি তো আগেরটাতে ছিল ডেলিভারি করলেই হচ্ছে নেগোসিয়েশন হয়ে যেত, আর এখানে হচ্ছে নেগোসিয়েশন হতে গেলে ডেলিভারি লাগবে, মানে যে কোনো কাজেই বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা ফুলফিল হতে গেলে তাকে ডেলিভারিটা সম্পূর্ণ হতে হবে। আমি যদি সাইন করে অ্যাটাচ করে রেখে দিই আমার কাছে যে পে টু এত, এটা যদি আমার কাছে রেখে দিই, তাহলে তো এটার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট হতো না। আমাকে সেটা যাকে দেওয়ার কথা তাকে দিতে হবে, বা এমন একজনকে দিতে হবে যে হচ্ছে তার কাছে সেটা পৌঁছে দিতে পারবে। অর্থাৎ ডেলিভারিটাও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। যখন এন্ডোর্সমেন্ট করার পর ডেলিভারি হবে, তখনই সেটা কিন্তু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের মানে একটা ফুলফিলমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এই এন্ডোর্সমেন্ট কত কত ভাবে হতে পারে বা কয় ধরনের হতে পারে? তো আহ, এইটাও হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট, একটা হচ্ছে স্পেশাল এন্ডোর্সমেন্ট অর এন্ডোর্সমেন্ট ইন ফুল। এখন আমি বললাম যে এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে সাইন করা, তো ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট এইটার সাথে কিন্তু নেগোসিয়েশন বাই ডেলিভারির সম্পর্ক আছে। কারণ ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে আমি জাস্ট একটা সাইন করে দিলাম, কিন্তু কাউকে স্পেসিফাই করলাম না যে তাকে এত টাকা এই সময় দিতে হবে, কোনো স্পেসিফাই করলাম না বা কাউকে মেনশন করলাম না। মেনশন না করে আমি জাস্ট একটা সাইন করে দিলাম। তো আমি জাস্ট একটা সাইন করে দিলাম, সেই সাইন করা বা না করার মধ্যে কিন্তু কোনো আসলে তেমন একটা কোনো পার্থক্য নাই। তো এখানে ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্টটা আসলে ওই নেগোসিয়েশন বাই ডেলিভারির মতোই একটা ব্যাপার। নেগোসিয়েশন বাই ডেলিভারি হলে সেখানে মানে হতে গেলে বা সেখানে কোনো সাইনের মানে আলাদা কোনো সাইন দরকার হয় না, কারণ চেকে যে সাইনটা দিচ্ছে সেটা হচ্ছে আমি অথরাইজ করা, সেই সাইনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। চেক যখন আমরা ইস্যু করি তখন তো আমি আমার সাইন দিয়ে হচ্ছে কাউকে চেকটা দিই, সেটা বাই ক্যাশ হোক বা অ্যাকাউন্ট পে হোক। এই সাইনটা কিন্তু সেই সাইনের কথা বলা হচ্ছে না। আমরা যখন এটা পড়তাম তখন একটা মানে গুলিয়ে ফেলতাম ব্যাপারটা, যে আমরা যখন চেকের যে সাইনটা আমরা দেই, আমি কাউকে যখন চেক দিলে, এই এন্ডোর্সমেন্ট বা এইটা কিন্তু সেই সাইন না, এটা কিন্তু আরেকটা সাইন, যেখানে আমি সাইন করে কাউকে বলে দিচ্ছি যে এটা একেই দিতে হবে। তো এই চেকের যে সাইনটা সেটা কিন্তু ম্যান্ডেটরি, সেইটা কিন্তু এখানে ওই সাইনের কথা কিন্তু বলা হচ্ছে না। তো আমরা যখন পড়তাম বা আপনারা যখন পড়বেন, তখন হয়তো মানে একটু কনফিউশন হতে পারে যে তাহলে সাইন যদি না করি তাহলে ওই যে ব্যাংক কেনই বা টাকা দেবে। তো আসলে ওই সাইনটা কিন্তু এই সাইন না, ওইটা হচ্ছে অথরাইজ করা বা ওইটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া, আর এটা হচ্ছে এন্ডোর্সমেন্ট। তো এখন ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট, যেটা ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্টে হচ্ছে এখানে সাইন ঠিকই থাকে, কিন্তু এখানে দেখেন কোনো পেই স্পেসিফাই করা থাকে না। আর এটা যেহেতু স্পেসিফাই করা থাকে না, সেহেতু এটা অনেকটা ওই বিআরআর ইনস্ট্রুমেন্টের মতোই কিন্তু কাজ করে। তো এখানে একটা এক্সাম্পল আছে, খুব সিম্পল এক্সাম্পল, ওই ক্যাশ চেক বা বিআরআর চেকের মতনই, যে আমি একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একজনকে দিলাম, জাস্ট সাইন করে দিলাম, কোনো পেই মেনশন করলাম না। তো এটা কি হলো, এটা অনেকটা ওই বিআরআর ইনস্ট্রুমেন্টের মতো হয়ে গেল। এইটা যাকে দেবো সে কোনো কমপ্লেক্সিটি ছাড়াই এটা এগেইনস্টে টাকাটা নিয়ে নিতে পারবে, যেখান থেকে টাকাটা তার নেওয়ার উচিত বা নেওয়ার কথা। আর আহ এটার রিস্ক আছে, রিস্ক হচ্ছে মানে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তো একটা টাকা তুলে নেওয়ার ব্যাপার থাকে, যদি না তার আগেই আমি আমার ব্যাংককে সতর্ক করতে পারি। এখানে আনঅথরাইজড ইউজ, যে আমি যে কাজে একজনকে টাকা দেওয়ার প্ল্যান করেছিলাম, কেউ যদি চুরি করে নেয় তখন সে অন্য কাজে ব্যবহার করতে পারে। তো ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট আসলে
এইটা কোনো প্রোটেকশন দেয় না কাউকেই কোনো লিগাল ব্যাপারে। কিন্তু আরেকটা যেটা আছে যে স্পেশাল এন্ডোর্সমেন্ট বা এন্ডোর্সমেন্ট ইন ফুল, এইটাই কিন্তু আসলে মানে অরিজিনাল এন্ডোর্সমেন্ট যেটা আমরা বলে থাকি, যে নেগোশিয়েবল নেগোসিয়েশন বা এন্ডোর্সমেন্ট বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি সেটা আসলে ওই স্পেশাল এন্ডোর্সমেন্ট বা এন্ডোর্সমেন্ট ইন ফুল। তো এন্ডোর্সমেন্ট ইন ফুল এইটার আহ, মানে মূল কথা হচ্ছে আমি একটা তো সাইন করবই এবং আমি স্পেসিফাই করে দেব যে এই ইনস্ট্রুমেন্টটা কার পাওয়া উচিত বা কাকে দিতে হবে। যেমন এখানে আচ্ছা, এখানে আপনাদের বইতে এখানে চেকের বানানটা ভুল আছে। আসলে চেক বানান ভুল বলতে কি, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে এই আমেরিকান। তো CHECK এইটা হচ্ছে সম্ভবত ব্রিটিশ বানান, আর CHEQE এটা হচ্ছে সম্ভবত আমেরিকান বানান বা ভাইস ভার্সা হতে পারে। তো এখানে কিছু জায়গায় চেক থাকবে, কিছু জায়গায় চেক থাকে। তো এইটা কনফিউজ হওয়ার কিছু নেই। এখানে চেক বলতে যেখানে যত জায়গায় চেক আছে সব, এটা আপনারা ওই চেকের কনসেপ্টটাই বুঝে নেবেন আর কি। তো আহ, আচ্ছা, এখানে স্পেশাল এন্ডোর্সমেন্টের মানে মূল কথা হচ্ছে যে এখানে স্পেসিফাই করে দিতে হবে পার্টিকে, একটা সাইন তো অবশ্যই দিতে হবে। কিভাবে কাজ করে, যে মিস্টার রহিম ধরেন একটা চেক বানালো আর কি, বা একটা প্রমিসরি নোট বানালো, যেটাই বানাটা করে, এবং সে লিখে দিল যে পে টু মিস্টার পাভেল। তো এখানে কি হলো, একটা সাইন করে যখন বলে দিল যে পে টু মিস্টার পাভেল, তার মানে কিন্তু এটা একটা স্পেশাল এন্ডোর্সমেন্ট হয়ে গেল, যে এখানে একদম এটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, যে পাভেল ছাড়া এইটার হোল্ডার বা এটার পেই আর কেউই হতে পারবে না। তো তখন কি হবে, এটা ওই নেগোসিয়েটেড বা এনক্যাশড যেটাই হোক না কেন, সেটা মিস্টার পাভেলই শুধুমাত্র করতে পারবে। আর ব্ল্যাঙ্ক ইনস্ট্রুমেন্টে কি পার্থক্য, অলরেডি আপনারা এটা বুঝে গেছেন যারা শুনে ফেলেছেন, যারা শুনছেন, যে এটার সাথে পার্থক্য হচ্ছে যে ব্ল্যাঙ্ক ইনস্ট্রুমেন্ট বা ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট, যে হোল্ড করবে সেটা, যে সেটা পাবে, সেটা কুড়িয়ে পাক, চুরি করে পাক, বা লিগালি পাক, সেই কিন্তু সেটা হোল্ডার, সেই কিন্তু সেটার পেই, এবং সেই কিন্তু সেই টাকাটা তার সে নিয়ে নিতে পারবে যেখান থেকে নেওয়ার কথা। আচ্ছা, এখানে আহ, আপনারা যখন প্রমিসারি নোট বা বিল অফ এক্সচেঞ্জ আসে, তখন একটা এই এন্ডোর্সমেন্টের একটা ব্যাপার থাকে, মানে চেকের আসলে চেকের এন্ডোর্সমেন্ট যেটা আমরা দেখে থাকি বা জেনে থাকি বা বুঝে থাকি, সেটা হচ্ছে ওই যে অ্যাকাউন্ট পে চেক, যখন একটা সিল আমরা মেরে দিই এবং চেকে আমরা যখন ওই যাকে টাকাটা দেওয়া হয় তার অ্যাকাউন্ট নামটা লিখে দেই, এইটাই হচ্ছে স্পেশাল এন্ডোর্সমেন্ট হয়ে থাকে চেকের ক্ষেত্রে। চেকে আসলে অন্য কিছু লেখা হয় না, কিন্তু বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসারি নোটের ক্ষেত্রে এখানে কিছু অন্য টাইপের কথাবার্তা লেখা হতে পারে। যেমন পে টু মিস্টার এক্স সরাসরি হতে পারে, পে টু দা অর্ডার অফ মিস্টার এক্স এটাও হতে পারে। কিন্তু তো পে টু মিস্টার এক্স এটা যদি হয়, তার মানে কিন্তু এটার মানে হচ্ছে মিস্টার এক্স কেই সেটা দিতে হবে। আর পে টু অর্ডার অফ মিস্টার এক্স যদি লেখা থাকে, তখন কিন্তু এটা আবার ফার্দার নেগোসিয়েশনের সুযোগ আছে, যদি আবার ওই মিস্টার এক্স আবার আরেকটা নোট লিখে দেয় যে পে টু মিস্টার ওয়াই। তো আপনারা যদি কখনো কোনো প্রমিসরি নোট আপনারা যখন ব্যাংকে যখন অডিট করতে যাবেন, যখন NBFI তে অডিট করতে যাবেন, তখন এখানে এই প্রমিসরি নোটের কিছু মানে ব্যবহার দেখতে দেখতে পাবেন। তো সেখানে আপনারা দেখবেন যে এখানে এই কন্ডিশনটা বা এন্ডোর্সমেন্টটা যদি হয় যে পে টু মিস্টার এক্স, তার মানে কিন্তু এটা ফার্দার আর নেগোসিয়েশন হবে না, ফার্দার আর হস্তান্তর হবে না, এটা ওই মিস্টার এক্স পর্যন্তই শেষ। আর যদি হচ্ছে এমন হয় যে পে টু দ্য অর্ডার অফ মিস্টার এক্স, তো পে টু দ্য অর্ডার অফ মিস্টার এক্স এটার মানে হচ্ছে যে মিস্টার এক্স কে তো দেওয়াই হবে, কিন্তু সে যদি চায় যে এটা আমি অন্য কাউকে দিই, মানে সে কারো কাছ থেকে টাকা পাইতো, সে হচ্ছে মানে চাইবে যে এই টাকাটা, এইটা ইনস্ট্রুমেন্টটা তাকে দিয়ে দিই, সেই টাকাটা তুলে নিই, তখন মিস্টার এক্স আবার লিখে দিতে পারবে যে পে টু মিস্টার ওয়াই। তো
বাই দ্য অর্ডার যখন লেখা থাকবে তখন ওই যে ইনিশিয়াল যে এন্ডোর্স করেছিল তার কিন্তু এখানে আর কোনো দায় দায়িত্ব থাকবে না। যে ধরেন মিস্টার এক্স হচ্ছে ইনিশিয়াল এন্ডোর্সি, সরি ইনিশিয়ালি মেক করেছে, ইনিশিয়াল এন্ডোর্সার। তো সে কি করলো, সে লিখে দিল যে পে টু দ্য অর্ডার অফ মিস্টার ওয়াই। তো এক্স এর কাজ এখানে কিন্তু শেষ, যে এক্স হচ্ছে বলে দিয়েছে যে পে টু দ্য অর্ডার অফ মিস্টার ওয়াই। তো ওয়াই কি করলো, ওয়াই হচ্ছে আবার বলে দিল যে পে টু মিস্টার জেড। তো এখন দেখা গেল যে পরে জেড সেই টাকাটা নিয়ে ইলিগাল কাজকর্ম করেছে, অনেক ক্ষতি সাধন করেছে। ঘটনাচক্রে বের হয়ে গেল যে কোত্থেকে আসছে টাকাটা, কিভাবে পাইছে। এই যে প্রমিসারি নোট থেকে টাকাটা তুলছে, প্রমিসারি নোট কে ইস্যু করছে, ওই যে মিস্টার এক্স ইস্যু করছে। কিন্তু এখানে সে কিন্তু বলে দিছে যে ওয়াই এর অর্ডার অনুসারে কিন্তু ফার্দার নেগোসিয়েশনটা হবে। তো ওয়াই এর অর্ডার এগেনস্টে যেহেতু ফার্দার নেগোসিয়েশনটা হয়েছে, সেহেতু এখানে কিন্তু এক্স এর কোনো দায় দায়িত্ব থাকবে না, যদি যদি না এক্স এর এখানে কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট থাকে। আর যদি হচ্ছে এমন হয় যে এক্স লিখে থাকলো যে পে টু মিস্টার ওয়াই, তখন কিন্তু এক্স এখানে সরাসরি লায়াবল হবে। কারণ এখানে এক্স ওয়াই কে দিচ্ছে টাকাটা, কেন দিচ্ছে সে সেটা ভালো মতো জানে। যদি সেটা ইলিগাল কিছু হয় বা আনএথিক্যাল কিছু হয়, সেটা দায় দায়িত্ব তাকে অবশ্যই নিতে হবে। আচ্ছা, এখানে একটা স্যাম্পল আছে, দেখেন। ব্ল্যাঙ্ক ইনস্ট্রুমেন্ট এন্ডোর্সমেন্ট আর এন্ডোর্সমেন্ট ইন ফুল। ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট আর এন্ডোর্সমেন্ট ইন ফুল দুইটার চেহারা একই রকম হতে পারে, কিন্তু ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্টে কোনো নাম লেখা থাকবে না, যে পে টু দ্য অর্ডার অফ বা পে টু সামথিং। এটা এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো মানে কারো নাম লেখা থাকবে না। কিন্তু এন্ডোর্সমেন্ট ইন ফুল বা স্পেশাল এন্ডোর্সমেন্টে এখানে দেখেন যে পে টু দ্য অর্ডার অফ এন্ডোর্সিস নাম লেখা থাকবে, প্লাস এন্ডোর্সারের নাম তো থাকবেই। যে এখানে একটু স্পেসিফাই করে দিতে হবে যে আসলে কাকে টাকাটা দেওয়া হচ্ছে এবং কে টাকাটা দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন এখানে যে আমি এই যে বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসারি নোটে যে কিছু কথাবার্তা থাকে, আমি যেটা বললাম যে কি কি টাইপের কথাবার্তা থাকলে সেটাকে আমরা মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে পারি। যেমন ধরেন যদি লেখা থাকে যে পে দ্য কন্টেন্টস টু সি অনলি, এইটা একটা ভ্যালিড কথা। পে সি ফর মাই ইউজ, এখানে হচ্ছে এইটা থাকলো পে সি অর্ডার অফ অ্যাকাউন্ট অফ বি, দা উইদিন মাস্ট বি ক্রেডিটেড টু সি। এই টাইপের কথাবার্তা যদি থাকে তাহলে কিন্তু সেগুলা মানে এন্ডোর্সমেন্টের মধ্যেই পড়বে। মানে এখানে কোনো শর্ত দেওয়া হয় না, এখানে কথাবার্তার একটু অন্যরকম মানে কিছু দু একটা ওয়ার্ড এদিক ওদিক আছে, কিন্তু আমরা যেটা শিখে আসলাম এই পর্যন্ত সেগুলোর সাথে কিন্তু এই কয়টা জিনিস ম্যাচ করে। যে এগুলো যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটা এই এন্ডোর্স করা হয়েছে এবং এটা নেগোশিয়েট করা যাবে। আর যদি হচ্ছে আপনারা যে এরকম কিছু কথাবার্তা দেখেন যে যে পেসি, তারপর হচ্ছে পেসি ভ্যালু ইন অ্যাকাউন্ট ইন ওরিয়েন্টাল ব্যাংক, পে দ্য কন্টেন্ট, মানে এখানে হচ্ছে আপনার আহ, কিছু শর্ত দিয়ে দিল। তো শর্ত যদি দিয়ে দেয় তাহলে কিন্তু এটা ফার্দার আর মানে নেগোশিয়েট করা যাবে না, ফার্দার আর কিছু করা যাবে না, মানে একদম স্পেসিফাই করে দেওয়া হয়েছে। আমি গত মানে আগের স্লাইডে যেটা আলোচনা করলাম যে এরকম স্পেসিফাই করে যদি কিছু দেওয়া হয় যে পে সি টু দ্য অ্যাকাউন্ট অফ ওরিয়েন্টাল ব্যাংক, মানে ওরিয়েন্টাল ব্যাংকে গিয়ে সেই অ্যাকাউন্ট থেকে দেওয়া হোক। অর্থাৎ এখানে কিন্তু কাকে দিতে হবে সেই পার্টিটা কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয়েছে। তো স্পেসিফাই যেহেতু করে দেওয়া হয়েছে হচ্ছে, সি কিন্তু আর এটাকে ফার্দার নেগোশিয়েট করতে পারবে না বা ফার্দার কাউকে দিতে পারবে না। কিন্তু উপরের যে কথাগুলো, উপরের কথাগুলোকে যদি থাকে তাহলে কিন্তু সেখানে আমি যাকে ইনস্ট্রুমেন্টটা দিচ্ছি সে আরো কিছু কথাবার্তা যোগ করে কিন্তু সে এটাকে আবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বানাতে পারে বা ফার্দার নেগোসিয়েশন করতে পারে। যে উপরে যে চার পাঁচটা কথা লেখা আছে সেই টাইপের কথা যদি কোনো প্রমিসারি নোট বা বিল অফ এক্সচেঞ্জে থাকে, সেইখানে কিন্তু আমি যাকে ওই ইনস্ট্রুমেন্টটা দিচ্ছি তাকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিই, যে তুমি চাইলে এটাকে ফার্দার নেগোশিয়েট করতে পারো, ফার্দার ট্রান্সফার করতে পারো, ফার্দার হস্তান্তর করতে পারো। তো সেই জন্য আপনারা আপনাদের পরীক্ষাতে মাঝে মাঝে এরকম কিছু এক্সাম্পল দিয়ে দেয় যে এই টাইপের কথা লেখা আছে, এটাকে ফার্দার নেগোশিয়েট করা যাবে কিনা। এই টাইপের এটা লেখা আছে, এটা ফার্দার নেগোশিয়েট করা যাবে কিনা বা ফার্দার ট্রান্সফার করা যাবে কিনা। তো আপনারা এই যে এই মানে কমন সেন্সটাই অ্যাপ্লাই করবেন যে ফার্দার নেগোশিয়েট করা যাবে বা ফার্দার ট্রান্সফার করা যাবে কি যাবে না।
এইটা ওই কন্টেন্টের মধ্যে যা লেখা থাকবে সেইটা ধরেই হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ফার্দার ট্রান্সফার বা নেগোশিয়েট করা যাবে কিনা। আচ্ছা, এখানে হু মে নেগোশিয়েট মানে কে ট্রান্সফার করতে হবে, এটা তেমন কিছু না। এটা হচ্ছে মানে যে কেউ হচ্ছে এটা মানে তৈরি করে ট্রান্সফার করতে পারে এখানে। মানে মূল কথা হচ্ছে এই নেগোসিয়েশন বা ট্রান্সফারের মূলে কিন্তু মানে লিগাল ব্যাপার থাকতে হবে। এখানে কোনো ইললিগাল ব্যাপারে যদি কেউ এরকম একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট হস্তান্তর করে বা প্রিপেয়ার করে বা ইস্যু করে, তখন কিন্তু সেটার মানে লিগাল ইনস্ট্রুমেন্ট থাকবে। আচ্ছা, এই কনসেপ্টটা আপনাদের এই আইনে খুব কমন একটা কনসেপ্ট, যে ডিফেক্টিভ টাইটেল। ডিফেক্টিভ টাইটেল মানে হচ্ছে খুব সিম্পল, যে আমি যদি কোন একটা চেক চুরি করে পাই, বা ধরেন বিআরআর চেক আমি হচ্ছে রাস্তায় কুড়িয়ে পেলাম বা কারো কাছ থেকে চুরি করলাম, তো আমি সেই চেকের হোল্ডার হয়ে যাব ঠিকই, সেই চেকের পেইও হয়তো হয়ে যাব, কিন্তু আমার যে টাইটেল, যে হোল্ডার টাইটেলটা বা পেই টাইটেলটা আমি পেলাম, এটা কিন্তু আমি লিগালি পাই না, এটা হচ্ছে আমি ফ্রড করে পেয়েছি। তো যে টাইটেলটা আমি লিগালি পাই নাই, ফ্রড করে পেয়েছি, তখন সেইটাকে বলা হচ্ছে ডিফেক্টিভ টাইটেল। যে আমি হয়তো সেই ইনস্ট্রুমেন্টের এখন কারেন্ট হোল্ডার বা কারেন্ট পেই, কিন্তু আমার টাইটেলটা এটা ডিফেক্টিভ এবং এটার মধ্যে সমস্যা আছে, কারণ আমি এটা লিগালি পাইনি, আমি একটা অন্যভাবে পেয়েছিলাম।
আচ্ছা, তো আহ, এবার আসেন যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যদি আমরা কাউকে বলতে চাই তাহলে এখানে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, বা কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন একটা স্যাম্পল আপনারা দেখবেন, সেটা অডিটে হোক বা আহ, এই পরীক্ষাতে হোক, তখন এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে পারবে, কি কি কন্টেন্ট সেখানে থাকতে হবে। তো অবশ্যই এটা ইন রাইটিং হতে হবে, এখানে ভার্বাল কোনো বিষয় না। এটা আপনার প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক যেটাই বলেন না কেন, সেটার অবশ্যই লিখিত হতে হবে। এবং এখানে কোনো ভার্বাল কোনো কিছু হলে সেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না, কারণ ইনস্ট্রুমেন্ট হতে গেলে সেটা একটা লিখিত এবং আহ, এই বাই রাইটিং কিছু একটা হতে হবে। আচ্ছা, আনকন্ডিশনাল প্রমিসরি অর্ডার, ওই যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কোনো দামাদামি কোনো অপশন থাকবে না। দামাদামি বা এখানে অন্য কোনো ওই টাইপের অপশন থাকবে না, সেই জন্য নেগোসিয়েশন মানে যে দামাদামি, সেই দামাদামি এখানে একেবারে ইরিলেভেন্ট, এবং দামাদামির উল্টা ঘটনা এখানে ঘটবে, যে এখানে কোনো কন্ডিশন এখানে দেওয়া যাবে না। এটা আনকন্ডিশনাল প্রমিস বা অর্ডার, এই টাইপের কিছু একটা মানে কথাবার্তা বা একটা ব্যাপার কিন্তু এখানে থাকতে হবে। আচ্ছা, যে অ্যামাউন্টটা আমি কাউকে দেওয়ার কথা বলছি সেই অ্যামাউন্টটা সার্টিন হতে হবে। যদি সার্টিন না হয়ে থাকে তাহলে এটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হবে না। এখানে সেটা বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, চেক যেটাই হোক না কেন, সেখানে যে অ্যামাউন্টটা দেওয়ার কথা সেটা কিন্তু একদম নির্দিষ্ট এবং স্পেসিফিক হতে হবে। আচ্ছা, এটার হচ্ছে এই যে চেকের কথা, যেটা আমি বারবার চেকের এক্সাম্পলটা আনছি যেহেতু আমরা পরিচিত, এটা হচ্ছে বাই ডিমান্ডও হতে পারে বা বাই ফিউচার টাইমেও হতে পারে। যেমন বাই ডিমান্ড মানে হচ্ছে যে বিয়ারের চেক আমি এখন গেলে এখনই টাকাটা পাবো। তারপরে হচ্ছে, হ্যাঁ, আর পোস্ট ডেটের চেক যেগুলো বলে আর কি, যে আমি আজকের দিনে একটা চেক ইস্যু করলাম ঠিকই, কিন্তু সেটার ডেটটা দিয়ে দিলাম হচ্ছে 10th আগস্ট। তো 10th আগস্ট ডেট দেওয়া মানে হচ্ছে আমি ওই 10 তারিখ, আগস্টের 10 তারিখের আগে কিন্তু ওই টাকাটা পাবো না। তো এটা যে কোনো হতে পারে, যে অন ডিমান্ডও হতে পারে, প্লাস বা হচ্ছে সামনে কোনো ডেটে বা সামনে কোনো সময় আমি পাবো, এমন ব্যাপারটাও কিন্তু সেখানে হতে পারে। আচ্ছা, সাইন বাই মেকার ও ড্রয়ার, এই সাইনটা হচ্ছে আমি যে আমরা যে সাইনের কথা আমরা জানি, বা ওই যে বললাম, বা চেকে যে সাইনটা থাকে, মানে যে সাইনটা ছাড়া সেই চেকটা চেকই হবে না। তো সেই সাইনটাই হচ্ছে এটা, যে মেকার বা ড্রয়ার বা যে ইস্যুয়ার, তাকে কিন্তু তার সাইনটা কিন্তু সেখানে থাকতে হবে। এই সাইন মানে কিন্তু এন্ডোর্সমেন্ট না। এন্ডোর্সমেন্টের সাইন হচ্ছে ফার্দার আরেকটা সাইন, এটাকে আরো স্ট্রং করার জন্য বা আরো স্পেসিফিক করার জন্য, কিন্তু এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের একটা বেসিক সাইন, যে যে সাইনটা থাকলে এটা অথরাইজড এবং ইস্যু করা হয়েছে আসলে এটা প্রমাণ হবে। আচ্ছা, ট্রান্সফারেবিলিটি, এটা হচ্ছে যে একটা যখন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কাউকে আমি দেব, তো এটা অবশ্যই সেটা মানে ট্রান্সফার হতে হবে। যেমন বিআরআর চেক তো যে কেউ ইচ্ছা মতো কাউকে দিয়ে দিতেই পারে। তারপর হচ্ছে ইভেন এখন পে চেকও কিন্তু এটা কিন্তু ব্যাংকের কাছে ট্রান্সফার হতে পারে, ব্যাংক হচ্ছে পে সেই টাকাটা যার পাওয়ার কথা তাকে দিয়ে দেবো। মানে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যদি কোনো মানে ডকুমেন্টস কে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে হয়, তাহলে সেটা ফ্রিলি ট্রান্সফারেবল হতে হবে, যে যাকে দেওয়ার কথা তার কাছে, যার মাধ্যমে দেওয়ার কথা তার কাছে, আহ, এই যাকে টাকা দেওয়ার কথা, যার অর্ডারে টাকা টাকা দেওয়ার কথা, অর্থাৎ সেই কন্টেন্ট অনুযায়ী যারা যারা পার্টি, সেই পার্টিদের মধ্যে ফ্রিলি এটা ট্রান্সফারেবল হতে পারে, হতে হবে। যদি সেখানে কোনো ডিফেক্ট থাকে সেটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হওয়া যাবে না। যে ছেঁড়া থাকলো, কাটা ছেঁড়া থাকলো, সেটা হচ্ছে নকল হলো, নকল চেক, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা ট্রান্সফারেবিলিটি থাকবে না। আচ্ছা, হোল্ডার ইন ডিউ কোর্স, এইটাও একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যাকে দেওয়ার কথা, লিগালি যার পাওয়ার কথা, সেই লিগালি যে পাবে সেই কিন্তু সেটার হোল্ডার, এবং সেই কিন্তু সেটা হোল্ডার ইন ডিউ কোর্স। এখন একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমি ইস্যু করলাম, সব কন্ডিশন ফুলফিল করলাম, কিন্তু আমার ওইটা হারিয়ে গেল, ধরেন বিআরএর চেকই হারিয়ে গেল। তো তখন সেই চেকটা একজন হচ্ছে চুরি করে নিল বা হচ্ছে খুঁজে পেলো, সে টাকা তুলতে গেছে, সেই কিন্তু ওটার হোল্ডার ইন ডিউ কোর্স হবে না, এবং তার হাতে যে চেকটা বা ইনস্ট্রুমেন্টটা সেটা কিন্তু লিগাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কিন্তু হবে না। তো একটা লিগাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতে গেলে এই কয়টা ক্রাইটেরিয়া বা এই কয়টা কন্টেন্ট কিন্তু সেটার মধ্যে বা সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকতেই হবে। আচ্ছা, এখানে দেখেন যেটা মানে আমি কথার সঙ্গে অলরেডি চলে আসছে, যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে সাধারণত আমরা এই বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, চেক, এগুলা কি বুঝিয়ে থাকি। আবার কিছু কিছু আছে যে
কিছু কিছু আহ, মানে জিনিস আছে, যেমন ধরেন হুন্ডি। আপনারা শুনবেন যে হুন্ডি, শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্টস, ব্যাংকার্স ড্রাফট, সার্কুলার নোটস, রেলওয়ে রিসিভ, ডেলিভারি অর্ডার্স। এগুলো খুবই আনকমন, কিন্তু এগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। যেমন হচ্ছে আপনারা শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, এগুলো কিন্তু খুব মানে আনকমন না, মানে কমন না হলে আনকমনও না। কারণ শেয়ার ওয়ারেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট এগুলো কি, এগুলো হচ্ছে ধরেন আপনারা একটা কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তো সেই ইনভেস্টমেন্ট এগেনস্টে হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হয়েছে, ডিভিডেন্টের এগেনস্টে মানে আপনি ডিভিডেন্ড প্রাপ্য হয়েছেন, তো আপনাকে একটা চেকের মতো একটা ইনস্ট্রুমেন্ট দিচ্ছে বা একটা এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, সেইটা দেখালে আপনাকে ডিভিডেন্ড দেবে। একইভাবে শেয়ার, মানে সেই ওয়ারেন্ট বা সেই ইনস্ট্রুমেন্টটা দেখালে আপনাকে শেয়ার দেবে। তো এই টাইপের ব্যাপারগুলো কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি, কিন্তু এগুলো খুবই অপ্রচলিত। আমরা এই আইনের মধ্যে আসলে যে তিনটা নিয়ে বেশি চর্চা হয় সেগুলো হচ্ছে প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর চেক। এই তিনটাই হচ্ছে সারা বিশ্বব্যাপী বহুল প্রচলিত। প্রমিসারি নোট, সরি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এবং এই তিনটা নিয়ে কিন্তু বেশি চর্চা হয়ে থাকে। আর কিছু কিছু হচ্ছে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না। যেমন হচ্ছে এই যে মানি অর্ডারস, ডিপোজিট রিসিভ, শেয়ার সার্টিফিকেটস, ডক ওয়ারেন্ট, পোস্টাল অর্ডারস, অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশে অনেক কিছু চলেও না। যেমন ধরেন শেয়ার সার্টিফিকেটটা কিন্তু বাংলাদেশে আপনারা যারা আরজিসির কাজ করেন বা কোম্পানিতে অডিট করতে যান, ক্লায়েন্টে যখন অডিট করতে যান তখন দেখেন যে শেয়ার সার্টিফিকেট কি, শেয়ার সার্টিফিকেট হচ্ছে একটা মানে সার্টিফিকেটের মতো, সেখানে লেখা থাকে যে এই সার্টিফিকেটের আন্ডারে কয়টা শেয়ার আছে এবং কে হোল্ড করতেছে। তো এখন এই সার্টিফিকেটটা যদি হচ্ছে আমি কাউকে দিয়ে দিই, ওই সার্টিফিকেট যেটা শক্ত একটা মানে ভালো একটা কাগজের মধ্যে প্রিন্ট করা হয়, সেটা যদি আমি কাউকে দিয়ে দিই, তাহলে কিন্তু এমন না যে ওই শেয়ারও তাকে দিলাম, এটা কিন্তু ট্রান্সফারেবল না। স্যার আপনি মিউট হয়ে গেছেন। না, মিউট আমি করেছিলাম, একটা ফোন এসেছিল। তো যেমন শেয়ার সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেটের কথা বলছিলাম। তো ধরেন শেয়ার সার্টিফিকেট আমি, আমার বিশ্বাস যে এখানে আপনারা যারা অডিটে গেছেন তারা অবশ্যই কোনো না কোনো সময় দেখেছেন। তো মানে কমনটা দিয়ে আমি এক্সাম্পলটা দিই যে এটা ধরেন শেয়ার সার্টিফিকেটে যেটা হয় যে এই সার্টিফিকেটের মধ্যে কয়টা শেয়ার ইনক্লুডেড, কে শেয়ারটা কিনেছে, এগুলো সব তথ্য লেখা থাকে। তো এখন এই সার্টিফিকেটটা যদি আমি কাউকে দেই, মানে ধরেন ট্রান্সফার করলাম, যে ট্রান্সফার মানে তো হচ্ছে হস্তান্তর করা, তো কাগজটা, শেয়ার সার্টিফিকেটের কাগজটা যদি কাউকে দেই, তাহলে কিন্তু সে ওই শেয়ার গুলো পেয়ে যাবে এমনটা না। তো সেই জন্য এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে। তো আপনারা মনে রাখবেন যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সেই জিনিসটাই যেটা আমি কাউকে যদি হস্তান্তর করি বা কাউকে কাউকে দেই, তাহলে সেইটার কন্টেন্টে যে টাকা বা অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাও সে কিন্তু পাওয়ার যোগ্য হয়ে যাবে। আর এখানে ওই যে টাকার কথা বললাম, এখানে কিন্তু মানে শেয়ার সার্টিফিকেটে ট্রান্সফারেবল তো নাই, এবং এখানে কিন্তু কোনো ক্যাশের ট্রানজেকশন কিন্তু হচ্ছে না। তো এই সমস্ত ব্যাপার যে আমরা যে কমন ক্যারেক্টারিস্টিক্স পড়ে আসছি তার সাথে যেগুলা মিলবে না, সেগুলা কিন্তু কাউকে দিলেও বা মানে ট্রান্সফার করলেও কিন্তু সেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। আচ্ছা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কিছু মানে প্রিজাম্পশন আছে। প্রিজাম্পশন, ক্যারেক্টারিস্টিক্স একই জিনিস। যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে আসলে কি থাকবে, তো সেটা কন্টেন্টও বলা যায়, ক্যারেক্টারিস্টিক্সও বলা যায়। প্রিজাম্পশনস যেটা আপনাদের মানে বইতে বা আইনের ভাষায় যেটাকে প্রিজাম্পশনস বলে, যে এটার একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতে গেলে এটার পূর্ব শর্ত কি আসলে। তো পূর্ব শর্ত হচ্ছে কনসিডারেশন। মানে কনসিডারেশন, যদি আপনার কন্ট্রাক্ট শুনে থাকেন আমার লেকচারটা, অবশ্যই জানবেন যে কনসিডারেশন মানে হচ্ছে আমি কোন একটা কন্ট্রাক্ট করলে তখন সেই কন্ট্রাক্টের এগেনস্টে কোন পার্টি কি পাবে সেটা হচ্ছে ওই পার্টির জন্য কনসিডারেশন। তো এখানেও একটা বিষয় থাকবে যে এখানে আহ, একটা হচ্ছে সাধারণত টাকার জন্যই হচ্ছে এই ব্যাপারটা হয়ে থাকে, যে একটা কিছু
দেওয়া। তো এখানে টাকাটাই হচ্ছে মেইন কনসিডারেশন, আর কিছু কিছু স্পেশাল বিল অফ এক্সচেঞ্জ এর ক্ষেত্রে ওই ইন কাইন্ডও হয়ে থাকে। এখানে টাকাটাই হচ্ছে মেইন কনসিডারেশন হিসেবে কাজ করে, কিন্তু ইন কাইন্ড মানে হচ্ছে প্রোডাক্ট হতে পারে, টাকা ছাড়া অন্য কিছু হতে পারে। তো সেটা খুব খুব কম, সেটা লিমিটেশনটা অনেক লিমিটেড। যে যখন বিল অফ এক্সচেঞ্জ কিছু করা হয়, যখন ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন ওই প্রোডাক্ট ট্রেডিং যখন করা হয়, যে একজন একটা প্রোডাক্ট দিল, আরেকজন আরেকটা প্রোডাক্ট দিল সেটার এগেনস্টে, তো তখন হচ্ছে সেটা ইন কাইন্ড কনসিডারেশন বলা হয়। তো যাই হোক, এই প্রমিসারি সরি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে একটা অবশ্যই মানে কনসিডারেশনের ব্যাপার থাকবে সেখানে। আচ্ছা, একটা তো ডেট অবশ্যই থাকবে, যে একটা ডেট থাকবে, এবং সেই ডেটেই হচ্ছে সেটা তৈরি করা হয়েছে, সেই ডেটেই পেমেন্ট করতে হবে, এরকম একটা বিষয় কিন্তু এটা থাকবে। অ্যাকসেপ্টেন্স এখানে, এই অ্যাকসেপ্টেন্স আবার চেকের জন্য অ্যাপ্লিকেবল না। এখানে হচ্ছে চেক কিন্তু এখানে অ্যাকসেপ্ট করার কোনো বিষয় নাই। তো এই অ্যাকসেপ্টেন্সের জন্য আপনাকে এই বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসারি নোটে হচ্ছে আসতে হবে। এই বিল অফ এক্সচেঞ্জে হচ্ছে আপনাদের এখানে অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় থাকে, যে আমি যদি একজনকে নির্দেশনা দিই, আর যখন বিল অফ এক্সচেঞ্জ পড়বেন তখন আরো দেখতে পাবেন যে বিল অফ এক্সচেঞ্জ যখন পড়বেন তখন দেখবেন যে বিল অফ এক্সচেঞ্জে কি হয়, একটা পার্টি আরেকজনকে নির্দেশ দেয় অন্য একজনকে কোন একটা টাকা দেওয়ার। তো আমি যখন ধরেন মিস্টার এ হচ্ছে মিস্টার বি কে নির্দেশ দিল সি কে কিছু টাকা দেওয়ার, এখন এইটা সম্পূর্ণভাবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তখনই হবে যখন বি সেটা অ্যাকসেপ্ট করবে। যে অ্যাকসেপ্ট করবে কখন, তখন যদি বি অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে আমি দিতে রাজি, তখনই কিন্তু সেটা এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। এবং এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু এটা নেগোশিয়েবল টাইমের মধ্যেই হবে। এটা একদম একটা রিজনেবল টাইম থাকা উচিত, এবং সেই রিজনেবল টাইমের মধ্যে কিন্তু এটা অ্যাকসেপ্টেন্স হতে পারে। আচ্ছা, টাইম অফ ট্রান্সফার মানে এই যে ট্রান্সফারটা, এটার জন্য আবার আপনি কিন্তু চেকের কথা বলতে পারেন। যে চেকে কি হয়, আমরা জানি যে চেকে 6 মাস পার হয়ে গেলে কিন্তু সেটা আর ভ্যালিড থাকে না। তো এই যে আমি যে ট্রান্সফার করব আর নেগোশিয়েট করব, বা এই যে ব্যাংকে প্রেজেন্ট করব, তো এটা কিন্তু আসলে একটা টাইমের মধ্যে কিন্তু লিমিটেড থাকে। টাইমের বাইরে গেলে সেটা কিন্তু আর লিগাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থাকে না। আচ্ছা, অর্ডার অফ এন্ডোর্সমেন্ট, অর্ডার যেটা ওই যে মানে কোন সিরিয়ালে কে সেটা নেগোশিয়েট করবে, এটার জন্য কিন্তু একটা অর্ডার থাকে। যে আমি হচ্ছে একজনকে বললাম যে পে টু অর্ডার অফ মিস্টার সি, তো পে টু অর্ডার অফ মিস্টার সি হতে গেলে আগে সি কে সেটা পেতে হবে, তারপরে সি হচ্ছে অর্ডার করবে যে ফার্দার নেগোসিয়েশনটা কার প্রতি হবে। তো এই অর্ডারটা যাতে ঠিক থাকে, তো যদি অর্ডারটা ঠিক না থাকে, এটা থার্ড পার্টির কাছে চলে যায়, সে কিন্তু এটা নেগোশিয়েট করতে পারবে না। স্ট্যাম্প একটা হচ্ছে এই বিল অফ এক্সচেঞ্জ, এটাও আবার চেকের সাথে মিল নাই। চেকে কোনো স্ট্যাম্প ট্যাম্প কিছু লাগে না, কিন্তু বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসারি নোটে একটা স্ট্যাম্প ব্যবহার করতে হয়। যে সেই স্ট্যাম্পটা দিলে সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে লিগাল, সেটা কিন্তু আমরা বুঝবো বা বুঝতে পেরে যাবো। তো এগুলো হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পূর্ব শর্ত। আর হোল্ডার ইন ডিউ কোর্স, এটা বারবার আসবে। হোল্ডার ইন ডিউ কোর্স মানে হচ্ছে যে মানে এটা আমরা যা কথা বলি সব লিগাল ব্যাপার স্যাপার গুলো নিয়ে বলি। তো এই একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট তখনই ফুলফিল হবে যখন এটা যে হোল্ডার, সে একদম ডিউ কোর্স মানে একদম লিগাল হোল্ডার হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আচ্ছা, ওয়ান্স এ বিআরএন ইনস্ট্রুমেন্ট অলওয়েজ এ বিআরএন ইনস্ট্রুমেন্ট, এরকম একটা প্রশ্ন আমরা যখন পরীক্ষা দিতাম তখন এটা আমাদের লিখতে হতো। যে বিআরআর ইনস্ট্রুমেন্ট মানে কি, বিআর ইনস্ট্রুমেন্ট ওই যে আপনারা ক্যাশ চেক বা বিআর এর চেকের কথা মাথায় রাখবেন। এটা হচ্ছে মানে কি, মানে হচ্ছে আমি যদি কাউকে এরকম বিআরআর ইনস্ট্রুমেন্ট দেই, তাহলে সে ওই চেকটা বা ওই ইনস্ট্রুমেন্টটা নিয়ে গেলে সেই হচ্ছে টাকাটা তুলে নিতে পারবে। তো ওয়ান্স এ বিআরআর ইনস্ট্রুমেন্ট অলওয়েজ এ বিআর ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে আমি যদি বাই ক্যাশ বা বিআরআর এরকম কথা লিখে সাইন করে একটা চেক কাউকে দেই, সেটা তো বিআরআর আছেই। তো আমি যদি ওইটার পিছনে আবার মানে জাস্ট আরেকটা সাইন দিয়ে দিই, যে যেটাকে এন্ডোর্স বলে আর কি, ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট, মানে আরেকটা সাইন ওই চেকের পিছনে আরেকটা সাইন দিয়ে দিই, যে আমি তো চেকের সামনে তো দিছি, বা চেকের যে বডিতে যেখানে সাইন আছে সেখানে তো দিছি, আবার হচ্ছে চেকের পিছনে আরেকটা সাইন দিয়ে দিলাম। তো চেকের পিছনে সাইন দিয়ে দিলাম কিন্তু সেখানে আর কিছু লিখলাম না। তো ওই যে সাইন দিলাম তারপরেও কিন্তু সেটা বিআরএন ইনস্ট্রুমেন্টই কিন্তু থেকে যাবে।
তো এইটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে একটা বিয়ারের ইনস্ট্রুমেন্ট সব সময় হচ্ছে বিয়ারের ইনস্ট্রুমেন্টে থাকবে, কারণ সেখানে বলাই হয়েছে যে বাই ক্যাশ বা বাই বিয়ারার, এইটা বলে আমি হচ্ছে হাজারটা সাইন করে দিই, কোনো কিছু না লিখে হাজারটা সাইন করে দিই, তারপরও কিন্তু সেটা বিয়ারের ইনস্ট্রুমেন্টই থেকে যাবে। মানে বিয়ারের ইনস্ট্রুমেন্টে এন্ডোর্স করা হলে, কোনো নাম স্পেসিফাই না করে এন্ডোর্স করা হলে সেটা কিন্তু তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয় না, সেটা বিয়ারার ইনস্ট্রুমেন্টই কিন্তু থেকে যায়। আচ্ছা, এখন আসেন এই যে এখন আহ, এই প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ এগুলো নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে আমি অলরেডি একটা সামারি বা একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো প্রমিসারি নোটটা কি? প্রমিসারি নোট কোথেকে আসছে? এটা প্রমিস থেকে আসছে। প্রমিস মানে কি, যে আমি কারো কাছ থেকে একটা টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা আমি পরিশোধ করব একটা সময় পরে, সেই পরিশোধের এগেনস্টে আমি একটা প্রমিস করছি, সেইটাকে বলা হচ্ছে প্রমিসারি নোট। এখানে হচ্ছে দুইটা পার্টি থাকবে সামনে, একটা ডিটেলসটা থাকবে, কিন্তু আপনারা মনে রাখবেন যে প্রমিসারি নোটে দুইটা পার্টি থাকে। একজন হচ্ছে টাকাটা দিতে চায়, আর আরেকজন হচ্ছে যাকে টাকাটা দেওয়া হবে। এই দুইটা পার্টি নিয়ে কিন্তু একটা প্রমিসারি নোট। আচ্ছা, এখানে সাধারণত এখানে একটা একটা হচ্ছে আমি যেটা বললাম যে একটা মানে ডেট ইনস্ট্রুমেন্ট, এটাকে ডেট ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে, একটা লোন ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে, যে টাকা ধার দেওয়া নেওয়া দেওয়ার সাথে এই প্রমিসারি নোটটা হচ্ছে সম্পৃক্ত। তো এখানে কি কি থাকে? এখানে হচ্ছে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে, যে কত টাকা অ্যাকচুয়ালি ধার নেওয়া হয়েছিল, একটা ইন্টারেস্ট রেট থাকে, রিপেমেন্ট শিডিউল থাকে, যে আমি কতদিন পরে বা কোন অ্যামাউন্টটা হচ্ছে তাকে দেব, যে এটা একটা এগ্রিমেন্ট হতে পারে, যে একটা ইনস্টলমেন্ট দেওয়া হতে পারে, মান্থলি, বাই উইকলি, ইয়ারলি, সেই শিডিউলটা সেখানে বলা থাকবে। লোন ডেট, তারপর হচ্ছে লেন্ডার বোরোয়ার ডিটেলস, ডিফল্ট হলে কি হবে, সিগনেচার্স। তো আপনারা যখন এই যে কোম্পানিতে অডিট করতে যান, তখন যে কোম্পানির ব্যাংক থেকে লোন নেয়, সেই লোনে কিন্তু একটা স্যাংশন লেটার থাকে। আপনারা দেখবেন যে লোনের, আমরা যখন লোন নিয়ে কাজ করতে যাই, তখন লোনের স্যাংশন লেটারটা আমরা দেখে থাকি। তো লোনের স্যাংশন লেটারে যে কন্টেন্ট গুলা থাকে, এই প্রমিসারি নোটে কিন্তু সেম কন্টেন্ট গুলা থাকে, কারণ প্রমিসারি নোট ওই লোনের মতনই, লোনের এগেনস্টে একটা রিপে করার জন্য বা একটা রিপেমেন্ট করব সেই লোনটা, সেইটার জন্যই কিন্তু যে লোনটা নেয় সে একটা প্রমিস করে থাকে যার কাছ থেকে লোনটা নিচ্ছে। তো এই স্যাংশন লেটার, আপনারা যদি কখনো প্রমিসারি নোট মানে না দেখে থাকেন, আপনারা মানে গুগলে সার্চ দিলে অনেক অনেক কন্টেন্ট চলে আসবে, অনেক স্যাম্পল চলে আসবে। বাংলাদেশে খুব বেশি এটা মানে ওয়াইডলি ইউজ না, কিন্তু এখানে যে কন্টেন্ট গুলো আছে, আপনারা যখন লোন নিয়ে কাজ করবেন দেখবেন যে লোনের যে স্যাংশন লেটারটা থাকে, ব্যাংক যেটা ইস্যু করে, সেইখানেও সেম কন্টেন্ট গুলো আছে। আচ্ছা, এইখানে দেখেন একটা সিম্পল প্রমিসারি নোটের একটা এক্সাম্পল এখানে আছে, যে প্লেস কত, ডেট কত, ডেট কি, মেকার মানে হচ্ছে কি এটা ইস্যু করতেছে, যে প্রমিস টু পে, পেই নামটা থাকবে, অর অর্ডার মানে সে যদি আবার এটাকে দিতে চায় কাউকে, সেটাও দিতে পারবে, সাম অফ এত, অ্যানুয়াল রেট পেয়েবল আফটার, মানে এই কন্টেন্ট গুলো যেখানে থাকবে, মিনিমাম এই কন্টেন্ট গুলো যেখানে থাকবে, সেটা হচ্ছে প্রমিসারি নোট। তো প্রমিসারি নোট হচ্ছে এরকম একটা চেকের মতো একটা ইনস্ট্রুমেন্টও থাকতে পারে, আবার একটা বিশাল একটা কাগজও থাকতে পারে, সেখানে আরো ডিটেলস থাকতে পারে, যে ওই যে ডিফল্ট হলে কি হবে, শর্তাবলী, হাবি জাবি অনেক কিছু সেগুলোও মানে থাকতে পারে। অথবা যদি হচ্ছে মিনিমাম এই কথাগুলো থাকে বা এরকম একটা চেহারা থাকে, সেটাকে কিন্তু প্রমিসারি নোট হিসেবে আমরা বলতে পারি, বা আমরা স্বীকার করতে পারি, রিকগনাইজ করতে পারি। আচ্ছা, যেটা আমি আগে থেকে বলছি যে পার্টি কটা থাকবে, এখানে পার্টি থাকবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেকার বা প্রমিসর, যে সেটা ইস্যু করতেছে, আর হচ্ছে পেই বা প্রমিসি মানে যে টাকাটা রিসিভ করবে। খুব সিম্পল। এবং এইখানে কিন্তু বিল অফ এক্সচেঞ্জের সাথে মেইন পার্থক্য, প্রমিসরি নোটে বিল অফ এক্সচেঞ্জের সাথে অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে একটা হচ্ছে পার্টি পার্থক্য। আপনারা এগুলো খুব মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। কনসেপ্টটা ক্লিয়ার রাখলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কিন্তু খুব বেশি মানে কমপ্লেক্স না, কমপ্লেক্সিটি আসবে, আমরা পরে ক্লাসে কিছুটা কমপ্লেক্সিটি পাবো, যে যখন এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মানে ব্রিচিং হয়, মানে আইনের ব্যত্যয় ঘটে, এটা যখন মানে ঠিক মতো প্রমিসটা রাখে না, বা এখানে কোনো ইস্যুস তৈরি হয়, তখন সেগুলো কিভাবে ফেস করা হয়, ওই সময় কিছু কমপ্লেক্সিটি তৈরি হবে। কিন্তু এটার যে ক্যারেক্টারিস্টিক্স বা এটা যে ইউজেস, এগুলোতে তেমন একটা খুব বেশি মানে কমপ্লেক্সিটি নাই, শুধু আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে।
যে কখন প্রমিসরি নোট ব্যবহার করা হয়, কখন বিল অফ এক্সচেঞ্জ ব্যবহার করা হয়, কখন চেক ব্যবহার করা হয়। তো প্রমিসরি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে একটা মেইন পার্থক্য হচ্ছে পার্টি। প্রমিসরি নোটে দুইটা পার্টি থাকে, একজন টাকাটা দিতে চায় আর আরেকজন হচ্ছে যাকে দিতে চায়। আর বিল অফ এক্সচেঞ্জে তিনটা পার্টি থাকে, একজন হচ্ছে সেটা তৈরি করে মানে যে টাকাটা দেয়, আরেকজন হচ্ছে সে কাউকে ইনস্ট্রাকশন দেয় টাকাটা দেওয়ার জন্য, এবং সে অ্যাকসেপ্ট করে, এবং সে হচ্ছে আরেকজনকে টাকাটা দেয় যে টাকাটা পায়। তো বিল অফ এক্সচেঞ্জে তিনটা পার্টি থাকে, প্রমিসরি নোটে দুইটা পার্টি থাকে। আচ্ছা, ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যা যা কন্ডিশন থাকে প্রমিসরি নোটে ওই একই কন্ডিশন থাকে। রাইটিং হতে পারে, আনকন্ডিশনাল হতে পারে, মানে হতে হবে সাম সার্টেন হতে হবে, যে ইস্যু করতেছে তার নাম স্পেসিফিক থাকতে হবে। তো যেহেতু এটা একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে যা যা ক্যারেক্টারিস্টিক্স সেগুলোই কিন্তু প্রমিসরি নোটে ক্যারেক্টারিস্টিক্স বা রিকুইজিট আমরা হিসেবে মানে বলতে পারি। আচ্ছা, আমরা এখনো ক্লাসের কিছুটা সময় আছে, আমি আরেকটা স্লাইড শেয়ার করছি। আচ্ছা, তো আগের স্লাইডে আমরা প্রমিসরি নোটটা শেষ করেছি। তো এই স্লাইডটাতে আমরা বিল অফ এক্সচেঞ্জটা দিয়ে এখানে শুরু হচ্ছে। আমি অলরেডি এটা নিয়ে কনসেপ্ট দিয়ে ফেলেছি যে বিল অফ এক্সচেঞ্জটা কি। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা অর্ডার, মানে প্রমিসরি নোট হচ্ছে একটা প্রমিস যে আমি তোমাকে এই টাকাটা এতদিন পর এই এত পার্সেন্ট হারে টোটাল এত টাকা রিপে করবো, একটা প্রমিস। আর বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা অর্ডার, ওই যে আমি যেটা বললাম যে আমি একজনকে অর্ডার দিচ্ছি যে মিস্টার এবিসি, তিনটা পার্টি ধরেন, এ হচ্ছে বি কে অর্ডার দিচ্ছে যে তুমি সি কে এই টাকাটা এই তারিখে বা এত সময় পর তুমি হচ্ছে পেমেন্ট করবে, এবং বি কে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হয়। এই ক্যারেক্টারিস্টিক্স বা এই ক্রাইটেরিয়া বা এই ব্যাপারটা যে ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকে সেটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। তো প্রমিসরি নোট সাধারণত ওই যে লোন আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়, আর বিল অফ এক্সচেঞ্জ সাধারণত ইন্টারন্যাশনাল ট্রেডিং এ ব্যবহার করে বা ট্রেডিং এর জন্য ব্যবহার করে, বা এই গুডস সার্ভিস এইসব ক্ষেত্রে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জটা বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখানেও হচ্ছে সেম ওই মানে আনকন্ডিশনাল মানে থাকবে আর কি। এখানে হচ্ছে যেটা আমি বললাম যে এখানে ওই যে আহ, একজনকে অর্ডার দিচ্ছি তাকে দেওয়ার জন্য, এবং সেখানে পার্টিকুলার স্পেসিফিক থাকবে, এগুলো কিন্তু আসলে কোনো কন্ডিশন না। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা পূর্ব শর্ত। কন্ডিশন হচ্ছে যদি আমি কন্ডিশন দিয়ে দিই এইটা করলে ওইটা করো, এইটা করলে তবেই তুমি দাও, এরকম কথাবার্তা থাকলে সেটা কিন্তু আসলে আনকন্ডিশনাল থাকবে না, সেটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে কিন্তু আমরা সেটাকে বলতে পারবো না। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে একটা বিল অফ এক্সচেঞ্জের একটা স্যাম্পল আছে, এখানে দেখেন আহ এই রমেশ পাতিল হচ্ছে এই বিল অফ এক্সচেঞ্জটা তৈরি করছে। রমেশ পাতিল হচ্ছে রঞ্জিত কালেকে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে বা অর্ডার দিচ্ছে এই রঞ্জিত এ, সুরেশ মোড়েকে এই টাকাটা দিতে, একটা টাকা দিতে। তো এখানে কিন্তু এখানে তিনটা পার্টি হচ্ছে, একজন হচ্ছে রমেশ পাতিল, সে এটা তৈরি করছে, সে অ্যাকচুয়ালি অর্ডারটা দিচ্ছে এই রঞ্জিত কালেকে। রঞ্জিত কালে হচ্ছে অ্যাকসেপ্ট করবে যে সে টাকাটা দিতে রাজি টু সুরেশ মোড়ে। তো এই টাইপের কথাবার্তা যেখানে থাকবে
সেই ব্যাপারটা বা সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে আমাদেরকে আমরা বলতে পারবো। আচ্ছা, অলরেডি আমি হচ্ছে এটা মানে এক্সপ্লেন করে দিয়েছি যে প্রমিসারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে কি পার্থক্য। তো আমি আসলে মানে যেটা করতাম, মানে যখন আমি নিজে পড়তাম তখন মানে আমার মনে যে প্রশ্নগুলো আসতো তখন আমি সেটা সলভ করতাম। এটা পরবর্তীতে যখন সিকোয়েন্সিয়ালি আসবে সেটার জন্য ওয়েট করতাম না। যে আমার প্রথমেই যখন এটা আমি নিজে পড়তাম তখন নিজেরই মনে হতো যে এই তিনটা তাহলে তিনটার মধ্যে কি পার্থক্য, যে তিনটা যেটা আলাদা নাম, নিশ্চয়ই আলাদা কাহিনী আছে এই তিনটার মধ্যে। তাহলে আসলে কি কি পার্থক্য? চেক তো আমরা জানি, চেকটা আমাদের কাছে খুবই পরিচিত। তাহলে প্রমিসারি নোট আর বিল অফ এক্সচেঞ্জে কি পার্থক্য? তখন আমি খুঁজতে খুঁজতে বা পড়তে পড়তে দেখলাম যে এটার আনসারও ল এর মধ্যেই আছে। যে নেচার একটা হচ্ছে ডেট প্রিপেমেন্টের জন্য ব্যবহার করা হয়, একটা হচ্ছে ট্রেডিং এর জন্য ব্যবহার করা হয়। পার্টিতে আমি অলরেডি বলেছি প্রমিসারি নোটে দুইটা পার্টি থাকে, বিল অফ এক্সচেঞ্জে তিনটা পার্টি থাকে। অ্যাকসেপ্টেন্স প্রমিসারি নোটে হচ্ছে অ্যাকসেপ্টেন্সে কোনো ইস্যু থাকে না, কিন্তু বিল অফ এক্সচেঞ্জে অ্যাকসেপ্টেন্সে ইস্যু থাকে। কারণ আমি যখন কাউকে একটা টাকা পেমেন্ট করতে বলি, পেমেন্ট করতে অর্ডার দিই, তাকে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তার কারণ সে খালি খালি তো কাউকে টাকাটা দেবে না, বরং তার একটা দায়বদ্ধতা আছে যে কিছু টাকা কাউকে ওনাকে দেওয়ার। তো এবং সেই দায়বদ্ধতা সে যদি স্বীকার করে তবেই মাত্র এই অর্ডারটা ফুলফিল হতে পারে। আর ইউজ, ওই যে একই কথা, ওই ইউজ মানে হচ্ছে এটা সাধারণত প্রমিসারি নোট ওই লোন রিপেমেন্টের জন্য ব্যবহার করা হয়। আর এই বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে গুডস বা সার্ভিস বা হচ্ছে ট্রেডিং এর জন্য আসলে ব্যবহার করা হয়। আচ্ছা, পার্টি আমি অলরেডি বলে ফেলেছি। পার্টি কয়টা থাকে? পার্টি হচ্ছে তিনটা থাকে। বিল অফ এক্সচেঞ্জে পার্টি হচ্ছে তিনটা থাকে। একটা হচ্ছে ড্রয়ার। ড্রয়ার মানে হচ্ছে আহ, যে হচ্ছে আসলে ইস্যু করতেছে বা তৈরি করতেছে বিল অফ এক্সচেঞ্জটা। পে মানে হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি টাকাটা পাবে, সে হচ্ছে পেই। আর ড্রই হচ্ছে যাকে টাকাটা দেওয়ার জন্য অর্ডার দেওয়া হচ্ছে। তো তিনটা পার্টি ড্রয়ার, আমি হচ্ছে অর্ডারটা দিচ্ছি বা আমি তৈরি করতেছি। ড্রই মানে যাকে হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে। আর পেই হচ্ছে অ্যাকচুয়ালি যে টাকাটা পাচ্ছে, সেই হচ্ছে পেই। তো আসলে মানে যখন পড়া হয় এই এই একটা, তখন হচ্ছে এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য গুলা মানে একটু কনফিউশন তৈরি করে যে প্রমিসারি নোট বিল অফ এক্সচেঞ্জ যেহেতু দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা নাম, সে তো অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে। তো এই কনসেপ্ট গুলো যদি আপনাদের থাকে, আপনারা যদি একটু মাথায় রাখেন যে কি কি পার্থক্য, তখন এখান থেকে যদি কোনো কেস টাইপের কিছু প্রশ্ন আসে, আপনার মানে খুব ইজিলি আনসার করতে পারবেন যে এটা কি আসলেই প্রমিসারি নোটের মধ্যে পড়বে নাকি বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে পড়বে। আর যখন আপনার অডিটে যাবেন, যদি কখনো পান এরকম যে কোনো এনবিএফআই তে অডিটে গেলেন, সেখানে দেখলেন যে তারা প্রমিসারি নোট ইস্যু করেছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো তারা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করেছে, তো তখন আপনারা অডিটও যখন করবেন তখন আপনারা নিজেরাও একটু দেখতে পারবেন যে আমরা যে পড়ে আসছি বা শিখে আসছি, দেখে তো এই কন্টেন্ট গুলো এখানে আছে কিনা। তো যদি থাকে তখনই আমরা এটাকে প্রমিসারি নোট বা বিল অফ এক্সচেঞ্জ বলতে পারবো। বা কেউ হচ্ছে প্রমিসারি নোটকে বিল অফ এক্সচেঞ্জ বলে চালিয়ে দিলে বা বিল অফ এক্সচেঞ্জ কে প্রমিসারি নোট হিসেবে চালিয়ে দিলে আমরা সেটা কিন্তু সহজে ক্যাচ করতে পারবো। আচ্ছা, এই এসেনশিয়াল রিকুইজিট বা পূর্ব শর্ত প্রমিসারি নোটের জন্য যা বিল অফ এক্সচেঞ্জের জন্য, এখানে সেম, এখানে কোনো পার্থক্য নেই। এটাও হচ্ছে রাইটিং হতে হবে, এটাও আনকন্ডিশনাল হতে পারে, হতে হবে। একটা অর্ডার থাকবে, এটা হচ্ছে একটা পার্থক্য যে প্রমিসারি নোটে কোনো অর্ডার থাকে না, এটা প্রমিস থাকে। আর বিল অফ এক্সচেঞ্জ একটা অর্ডার থাকে। এটা হচ্ছে একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা পার্থক্য যে প্রমিসারি নোটে একটা প্রমিস থাকে, আমি প্রমিস করছি তোমাকে 6 মাস পরে এত টাকা পেমেন্ট করবো। আর বিল অফ এক্সচেঞ্জে আমি একজনকে অর্ডার দিচ্ছি যে তুমি আমার হয়ে তাকে এই টাকাটা দিয়ে দাও বা তুমি হচ্ছে তাকে এই টাকাটা পেমেন্ট করো। তো বিল অফ এক্সচেঞ্জের মধ্যে একটা অর্ডার টু পে ব্যাপারটা থাকে। আচ্ছা, ওই সেম কথাবার্তা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে মানে প্রিরিকুইজিট, এখানে ওই সেম, মানে এই অর্ডার থাকবে, অর্ডারটাই হচ্ছে মেইন পার্থক্য। তাছাড়া সাইন থাকতে হবে, ড্রই, পেই, সাম বা অ্যামাউন্ট হচ্ছে স্পেসিফিক থাকতে হবে, টাইমটা স্পেসিফিক থাকতে হবে বা একটা এগ্রিড আপন টাইম থাকতে হবে।
পেয়েবল টু অর্ডার বিয়ারার মানে হচ্ছে এইটাও হচ্ছে ওই যাকে আমি অর্ডার দিচ্ছি আহ, তাকেও আবার সেও আবার যদি লিখে দেয় যে বাই দা অর্ডার অফ, অর্থাৎ ওই বিয়ারেরও হতে পারে, আবার হচ্ছে অর্ডার দিয়েও হতে পারে। তো যে কোনো ভাবে এটা কিন্তু ইউজ করা যাবে, মানে আমি যাকে পেমেন্টটা করার অর্ডার দিচ্ছি, সে আবার আরেকজনের সাথে কথা বলে, মানে যার টাকাটা পাওয়ার কথা তাকে কথা বলে সেইটা আবার সেইভাবে লিখে আবার কিন্তু ইস্যু করতে পারে, যাতে ওই ড্রয়ার মানে ড্রয়ি যাকে টাকাটা দেবে পেই, সে আবার সেটা যেন আরেকভাবে ইউজ করতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে থাকতে পারে। তো আসলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে মেইন ক্যারেক্টারিস্টিক্স বা কন্টেন্ট গুলা, সেগুলাই সমস্ত কিছুই কিন্তু এই প্রমিসারি নোট বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে মিলে যায়, এবং এটা কিন্তু মানে জাস্ট কমন জিনিসগুলা। আচ্ছা, চেক আর বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে এখন কি পার্থক্য? এখন চেক আর বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে পার্থক্য আমি চেক, আপনারা সবাই জানেন যে চেক কি জিনিস। বিল অফ এক্সচেঞ্জ অলরেডি মানে আলোচনা হয়ে গেছে যে চেক হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কাউকে টাকা দেওয়ার একটা অর্ডার, বা হচ্ছে ক্যাশ দেওয়ার একটা অর্ডার। আর বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে এক পার্টিকে আমি অর্ডার দিচ্ছি, মানে চেকের সাথে একটা ব্যাংকের রিলেশন থাকে, কিন্তু বিল অফ এক্সচেঞ্জের সাথে কোনো ব্যাংকের রিলেশন থাকে না। এটা হচ্ছে আরো দুইটা পার্টি, মানে ইন্ডিভিজুয়াল পার্টি সাধারণত বিল অফ এক্সচেঞ্জের সাথে জড়িত। চেক হচ্ছে সবসময় ব্যাংকের উপর ড্র করা হয়, আর বিল অফ এক্সচেঞ্জ সাধারণত হচ্ছে পার্টির উপর ড্র করা হয়, কিন্তু এটা যেসব ব্যাংক বিল অফ এক্সচেঞ্জ কাজ করে থাকে তাদের উপরেও সেটা মানে ড্র করার অপশন থাকে, কিন্তু চেক সবসময় ব্যাংকের উপর ড্র করা হয়। চেক মানে ব্যাংক ছাড়া কোনো গতি নাই চেকের ইউজটা, কিন্তু বিল অফ এক্সচেঞ্জটা বেশিরভাগই হচ্ছে ব্যাংকের বাইরে ঘটে ব্যাপারটা। কিন্তু যেসব ব্যাংক হচ্ছে আবার এই বিল অফ এক্সচেঞ্জ নিয়ে কাজ করে থাকে, তখন এই ব্যাংকের উপরও কিন্তু এটা মানে ড্র করা যেতে পারে বা প্রিপেয়ার করা যেতে পারে। আচ্ছা, চেক হচ্ছে মানে আহ, এটা মানে পেয়েবল অন ডিমান্ড। এটা এটা এই পেবল অন ডিমান্ড মানে হচ্ছে যে বিআরআর চেক তো হচ্ছে বিআরআর হাত মানে হাতে করে নিয়ে গেলেই পেয়ে যাবে। আর যেগুলো যে পোস্ট ডেটেড চেক, সেই পোস্ট ডেটেড চেক তখন ওই পোস্টে মানে ওই ডেটটা পার হয়ে গেলে যখন নিয়ে যাবে তখনই হচ্ছে কিন্তু তাকে দিতে পারবে। মানে ধরেন 10th অগাস্ট আমি লিখে দিলাম, তো 10th অগাস্টের পরে যে কোনো দিন দিন গেলেই কিন্তু সে টাকাটা পেতে বাধ্য। মানে ডিমান্ড করবে 10 তারিখের পরে সেই চেকটা যদি সেই ব্যাংকে নিয়ে যায়, তখন কিন্তু ব্যাংক তাকে দিতে বাধ্য। আর বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে এই পেয়েবল অন ডিমান্ডও হতে পারে, আবার হচ্ছে স্পেসিফিক ডেটও হতে পারে। কারণ বিল অফ এক্সচেঞ্জে যদি আমি লিখে দিই যে আমি অর্ডার দিয়ে দিই যে এত তারিখে তুমি হচ্ছে তাকে এত টাকা দিবা, তখন কিন্তু সেটা আসলে একটা স্পেসিফিক হয়ে যায় যে ওই ডেটেই হচ্ছে তাকে কিন্তু সেই টাকাটা দিতে হবে। কিন্তু চেকের ক্ষেত্রে আসলে এরকম স্পেসিফিক ডেটের কোনো ইস্যু থাকে না। একটা যেটা থাকে ওই যে 6 মাসের মধ্যে, সেটা আসলে এটার মধ্যে এটা পড়বে না। আচ্ছা, এগুলা এই বিজনেস ইন্ডিভিজুয়াল দুইটার মধ্যে চেক ব্যবহার করা হয়। বিল অফ এক্সচেঞ্জ সাধারণত বিজনেস কোম্পানি মানে কর্পোরেটের মধ্যেই ইউজ করা হয়। চেক হচ্ছে খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড। বিল অফ এক্সচেঞ্জ একটু কমপ্লেক্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে বিল অফ এক্সচেঞ্জ এর মধ্যে কিছু কমপ্লেক্সিটি আছে। চেক সাধারণত স্মল পার্সোনাল ট্রানজেকশনের জন্য ব্যবহার করা হয়, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে লার্জ ট্রানজেকশনের জন্য ব্যবহার করা হয়, যে অনেক বড় ঘটনা ঘটেছে এখানে ক্যাশ ট্রানজেকশন করা, বা এখানে কমপ্লেক্সিটি আছে, তো সেই সব জায়গায় হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ ইউজ করা হয়, যেখানে সমস্ত শর্তাবলী লিখে অ্যাকসেপ্টেন্স নিয়ে পেমেন্টটা হচ্ছে করা হয়। আচ্ছা, চেকের সাথে অবশ্যই সবসময় ক্যাশই জড়িত, চেকের সাথে কোনো মানে গুডস জড়িত থাকে না। তো বিল অফ এক্সচেঞ্জে কিন্তু ক্যাশ বা কাইন্ড কাইন্ড মানে হচ্ছে যে গুডস বা প্রোডাক্ট বা নন ক্যাশ আইটেম, সেটা কিন্তু ইনভলভ হতে পারে। আচ্ছা, চেক হচ্ছে ডিসঅনার হতে পারে যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকে। আর মানে চেক ডিসঅনার হয় ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য। আর বিল অফ এক্সচেঞ্জ ডিসঅনার হয় যদি ওই ড্রই যেটা সে যদি অ্যাকসেপ্ট না করে। তো দুইটার ক্ষেত্রে ডিসঅনারের কারণটা কিন্তু ভিন্ন। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমরা প্রমিসারি নোট, চেক আর বিল অফ এক্সচেঞ্জ তিনটার মধ্যে ক্লিয়ার একটা ধারণা পেলাম যে কোনটা কি জিনিস, কোনটার সাথে কি পার্থক্য। এবং এই ব্যাপারগুলা কনসেপ্ট থেকে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে কিন্তু মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট খুব বেশি কমপ্লেক্স কিছু না। আমরা অলরেডি হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মেইন পার্টটা মোটামুটি শেষ করে ফেলেছে। আর মানে এরপরে যে ব্যাপারগুলো আসবে, যে এখানে যদি কোনো ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, যদি কোনো ইলিগাল ব্যাপার হয়, যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে,
তখন সেটাকে কভার করার জন্য কি কি করতে হবে, সেটাই হচ্ছে আসলে মেইন কমপ্লেক্সিটি ব্যাপার, যেটা আমরা ফাইনালি হচ্ছে আলোচনা করব। আচ্ছা, আমরা আরেকটু আগাই। এই যে হোল্ডার ইন ডিউ কোর্স, আমি অলরেডি মানে এটা আমি কিছু অ্যাডিশনাল কিছু স্লাইড আমি অ্যাড করেছি, মানে যত বেশি এক্সপ্লেন করা যায় আপনাদের, যাতে যখন পড়বেন তখন যাতে একটু ডিটেলসে বুঝতে পারেন। আমি অলরেডি হোল্ডার ইন ডিউ কোর্স মানে কি সেটা বলে ফেলেছি। এখানে একটা এক্সপ্লেনেশন আছে যে যে আসলে একটা ইনস্ট্রুমেন্টের লিগাল হোল্ডার তাকেই হচ্ছে আসলে হোল্ডার ইন ডিউ কোর্স বলা হয়। তো মানে হচ্ছে তার মানে গুড ফেইথ, মানে হচ্ছে আহ ধরেন একটা চেক কেউ এই বিয়ারের চেক সে হচ্ছে ব্যাংকে টাকা তুলতে নিয়ে গেল, তো সেখানে সে সে যদি একটা মানে বিশ্বাস থাকে, যে ব্যাংক যদি বিশ্বাস করে যে সেই হচ্ছে সেইটার হোল্ডার, তখনই আছে আসলে সেটা হোল্ডার ইন ডিউ কোর্স হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে আসলে এখানে ইললিগাল কিছু হওয়া যাবে না। এখানে যার ওই চেকটা পাওয়ার কথা বা যা ওই ইনস্ট্রুমেন্টটা হোল্ড করার কথা, সেই হোল্ড করতেছে, এই বিশ্বাসটা যখন থাকবে কারোর মধ্যে, তখনই কিন্তু তাকে হোল্ডার ইন ডিউ কোর্স বলা হবে। তো হোল্ডার ইন ডিউ কোর্স যদি কেউ হয়, বা কেউ যদি অ্যাকচুয়ালি লিগাল হোল্ডার থাকে, তাহলে সেই লিগাল হোল্ডারে যা যা দায় দায়িত্ব বা যা যা অধিকার, সব সে কিন্তু পাবে। যে সেইটা দেখালেই তাকে টাকা দেওয়া, সেটা যদি ডিসঅনার হয় বা সমস্যা হয়, সেটার এগেনস্টে সে আইনের আশ্রয় নিতে পারবে। অর্থাৎ ধরেন একটা চুরি করা চেক যদি কেউ ডিসঅনার করে, বা চুরি করা চেক যদি ব্যাংক নিতে দিতে না চায়, ব্যাংকে যদি সন্দেহ হয় যে এটা তার তো না, তো মনে হচ্ছে, এবং ধরেন আহ, এই আমি হচ্ছে আগে ব্যাংকের কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি যে এই হচ্ছে একটা চুরি গেছে, এই চেকটা কিন্তু অনার করিয়েন না। তো এরকম যদি ঘটনা ঘটে, তখন কিন্তু সে হোল্ডার ইন ডিউ কোর্স হবে না। এবং হোল্ডার ইন ডিউ কোর্স না হলে সে কিন্তু হোল্ডার ইন ডিউ কোর্সে যত মানে তার যে দায় দায়িত্ব বা অধিকার, সে কিন্তু সেটা এক্সারসাইজ করতে পারবে না। আচ্ছা, হোল্ডার ইন ডিউ কোর্সের সাথে আরেকটা সাবসিকুয়েন্ট টার্ম চলে এসেছে, সেটা হচ্ছে পেমেন্ট ইন ডিউ কোর্স। তো হোল্ডার ইন ডিউ কোর্স মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের লিগাল হোল্ডার, তাকে বলা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স। আর পেমেন্ট ইন ডিউ কোর্স মানে হচ্ছে যে একটা চেক ধরেন কেউ চুরি করে নিয়ে গেছে, চুরি করে ব্যাংকে প্লেস করলো, ব্যাংকের কাছে আমি জানাইও নাই যে আমার চেকটা হারিয়ে গেছে। তো ব্যাংক কি করছে, ব্যাংক সরল বিশ্বাসে সেই চেকে টাকাটা দিয়ে দিচ্ছে। তো ব্যাংক কিন্তু সেই চেকটা যে ডিফেক্টিভ, মানে সেই চেকে যে হোল্ডার সে ডিউ কোর্স হোল্ডার না, এবং সেই যে চেকটা যে চুরি হয়েছে, এইটা ব্যাংকের জানা ছিল না। ব্যাংক সরল বিশ্বাসে আমার সাইন দেখছে, আমার অ্যাকাউন্ট থেকে আহ, মানে টাকা কিন্তু তাকে পেমেন্ট করে দিচ্ছে। তো এই যে যে কোন একটা জিনিস কাউকে পেমেন্ট করলো সরল বিশ্বাসে, এই সরল বিশ্বাসে পেমেন্ট করলেও করলে, এবং সে যখন সেটার এগেনস্টে যে ডিফেক্টটা সে তার নলেজে নাই, এই নলেজ ছাড়া সরল বিশ্বাসে পেমেন্ট করলে, তখনই সেটাকে বলা হয় পেমেন্ট ইন ডিউ কোর্স। আচ্ছা, তো আজকে আমরা এখানে শেষ করি। আগামী সম্ভবত সানডেতে আমার মানে ক্লাস দেওয়া হয়েছে আপনাদেরকে, শিডিউলটা বোধহয় পাঠিয়ে দেবে। তো আমরা সানডেতে হচ্ছে 3 ঘন্টা টানা ক্লাস নেব। তো সেটা সানডেতে আশা করি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো।
তো আমার মনে হয় যে আজকে যা যা আলোচনা করা হলো, কার কি কোনো প্রশ্ন আছে? আমরা যা যা আলোচনা করলাম, মানে কোনো কিছু বুঝতে পারেননি বা একটু কনফিউশন লাগছে, এরকম কিছু কি আছে কিনা কারো? না আর স্যার। যদি হচ্ছে আপনারা, আমি স্লাইড শেয়ার করে দেবো, যদি আপনারা পড়বেন, গো থ্রু করবেন, যদি কোনো কনফিউশন থাকে আমরা সেটার জন্য তো আলোচনা করার সুযোগ থাকছে। তো আজকে আমরা এখানেই শেষ করি। আমাকে নক দিয়েন স্লাইডের জন্য। আর সানডেতে সম্ভবত 2টা ক্লাস হবে, 7টা থেকে 10টা পর্যন্ত। আমরা সেই 2টা ক্লাসে আমরা চেষ্টা করবো লিগেশন ইনস্ট্রুমেন্টটা অনেকটাই শেষ করে দেবো। স্যার স্যার স্লাইডটা কি পার্টনারশিপ আজকে দিয়ে একটা কি দিবেন? আপনি করাবেন? আপনি পড়াবেন? হ্যাঁ, বুঝি নাই আপনার কথা। পার্টনারশিপ একটাও কি আপনি পড়াবেন? না না, পার্টনারশিপ তো পার্টনারশিপ একটা আমি তানভীর পড়াবো স্যার না। পড়াবে। হ্যাঁ, পার্টনারশিপ একটা হচ্ছে তানভীর 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 ভাই পড়াবেন তো। উনি হচ্ছে পার্টনারশিপ আর সম্ভবত কোম্পানিজ অ্যাক্ট পড়াচ্ছেন। আমি এইটা বাদে আর ওই সেল অফ গুডস একটা আমি আমি আলোচনা করবো। স্যার স্লাইডটা কি আজকে শেয়ার করে দিবেন? হ্যাঁ দিচ্ছি, আমাকে নক দেন, আমি স্লাইড শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম।